যাই, কি এমন যেটা আপনি ফোনে বলতে পারেননি? আপনার কি এমন কথা রয়েছে যেটা আপনি সবাইকে বলতে চান? একেবারে শুরু থেকে শুরু করুন। তাহলে ভাইয়া আমি শুরু করছি। হুম আসলে আমি গ্রামের একটা সহজ সরল মেয়ে। হুম আমি গ্রামেই পড়াশোনা করছি। গ্রাম থেকে আমি ডিগ্রি পাশ করার পর একটা চাকরি নেওয়ার জন্য এনজিওতে এনজিও বিজ্ঞাপন দিল যে প্রশিক্ষী আর কি উদ্যতন মাঠ কর্মী নিচ্ছে ডিগ্রি পাস। তো আমি সেখানে একটা অ্যাপ্লাই করলাম। তো ঢাকায় মিরপুরে এসে ওখানে আইডিয়াল গার্লস কলেজ ওখানে পরীক্ষা দিলাম, ভালো রেজাল্ট করলাম, চাকরিটা হয়ে গেল আমার। তো আমি রংপুরে, আমার দিনাজপুর রংপুরে আমাদের অ্যাপার্টমেন্ট দিল গ্রাম সাইডে। ওখানে আমি চাকরি করতে কষ্ট হয়, হোন্ডা চালাতে পারি না, ঠিক মতো নামাজ পড়া যায় না, অনেক হার্ড ডিউটি। আর বয়সও তো আমার না, সবে মাত্র ডিগ্রি পাস করেছি। সব মিলিয়ে ঝিলিয়ে খুব অসুস্থ হয়ে পড়লাম। সেটা ঢাকা চলে এসলাম, যে ঢাকায় এসে একটা কিছু করবো ছোটখাটো। তারপর ঢাকা এসে আর চাকরি করলাম না, যে ঢাকা কিছু রিসার্চ আছে ওখানে কাজ করি। আমার চাচাতো বোন আছে, ভালো একটা অবস্থানে আছে, ওর ওখানে থাকি। আমার একটা বান্ধবী আমি। তারপরে যে ভালো একটা কিছু করবো এই চিন্তা ভাবনা, সরকারি জব করি বা ভালো একটা কিছু করতে চাচ্ছি। কিন্তু অনেক সময় ইন্টারভিউ দিতে গেলে দেখা যায় আমি একটু রিলিজিয়াস, অনেক অফিস অ্যাকসেপ্ট করে না, যখন একটু রাপ অ্যান্ড টাপ চাচ্ছে, আমি সেটা হতে পারবো না বা ডেকোরেশন হচ্ছে না, অনেক প্রবলেম আর কি। চিন্তা করলাম তাইলে রিসার্চে কাজ করি। তো রিসার্চে কাজ করি, মাঝে মাঝে আবার বসে থাকি। মাস্টার্সে ভর্তি হলাম, মাস্টার্স করে ফেলবো। তারপর আমার চাচাতো বোন বললো ঠিক আছে, এখন যেহেতু মাস্টার্সে পড়ো, একটা বিয়ে শাদী দরকার আছে, আর প্রেম ভালোবাসা এগুলো জড়াইনি কখনো, আমাদের ফ্যামিলি খুবই রিলিজিয়াস, যেটা আগেই বললাম। তো ঠিক আছে, একটা বিয়ে শাদী করলে হয়তো বাসা ঠাসা পাওয়া যাবে, প্রবলেম হবে না, একটা মেয়ে মানুষের জন্য যা হয় আর কি শহরের জীবনে। তারপরে ও অবশ্য ভালো একটা বিয়ে হয়েছে, খুব হ্যাপি ওর ফ্যামিলিকে নিয়ে, ওর হাজবেন্ডকে নিয়ে, কনজুগাল লাইফটা। তো ও যেখান থেকে বিয়ে হলো ওখানে আমার একটা সিভি ও দিল। মানে আপনার চাচাতো বোন একটা সিভি আপনার, ও যেখানে বিয়ে হয়েছিল মানে কোথায় বিয়ে? ম্যারেজ ক্লাব ওটা। আচ্ছা, ম্যারেজ ক্লাব থেকে আপনার চাচাতো বোনের বিয়ে হয়েছিল এবং আপনার চাচাতো বোন সেই ম্যারেজ ক্লাবই আপনার একটা সিভি দিল। আচ্ছা, দেওয়ার পর ছবিটা দেখলো, মানে ওখানে তো ছেলেরাও ছবি দেয় আর ছেলেরাও ছবি দিল। কয়েকটা ছেলে আমি দেখলাম, একটা ছেলে মোটামুটি পছন্দ হলো, তো ছেলের টকেটিভ, কথাটা তো বলে ভালো লাগলো না। পরে আরেকটা ছেলে মোটামুটি ভালো লাগলো, খুবই ভালো লাগলো, দেখতেও সুন্দর, আর কথা হয় না তার সাথে। ছেলেটা আবার আমার ডিটেলস দেখে যে আমি কোথার মেয়ে, তারপরে কতদূর লেখাপড়া, তারপর আমার ছবিটা দেখেও ভালো লাগে, যে এরকম ঘুমটা টুমটা দিয়ে ছবি তোলা, মানে একটু পছন্দই করলো। আমার চাচাতো বোনকে ফোন দিল, টিএনটি, তখন তো মোবাইল এতটা অ্যাভেলেবেল ছিল না। তো ফোন দেওয়ার পর আসলো ক্লাবে, বলছে আমাকে নিয়ে আসতে। আমার চাচাতো বোন, আমি, আমার বান্ধবী, আর ওনার সাথে ওনার লোক ছিল। উনি বলছে ওনার নানা আর কি, তারপর একটা ফ্রেন্ড, আমার অফিসের কর্মচারী, 7-8 জন ছিল। তারপর বলে যে চলেন আমরা কিছু খাওয়া দাওয়া করি, কথা বলি। তারপর একটা রেস্টুরেন্টে নিয়ে গেল, ওখানে গিয়ে আমরা খাওয়া দাওয়া করলাম, কথাবার্তা বললাম। উনি আমার সাথে একটু পার্সোনাল কথা বললো, সবাইকে সরিয়ে, যে আপনি আসলে, আমি তো আপনাকে খুব লাইক করছি, কারণ আমি একটা নামাজি মেয়ে বিয়ে করবো করে আমার টেন্ডেন্সি ছিল, এই জন্য আপনাকে আমি লাইক করছি। চেহারাটা ব্যাপার না, মানুষের সৌন্দর্য দিয়ে সবসময় সব হয় না। বলার পর আমারও ভালো লাগলো যে আজকাল কয়টা ছেলে ধরনের অফার দেয়, ছেলেরা তো সবসময় আজকাল একটু রাপ অ্যান্ড টাপ, একটু ভালোই যাচ্ছে। তো আমারও মোটামুটি। আমি একটু ইন্টারফেয়ার করতে চাই আপনার সাথে। আপনি যে গল্পটা আজকে আমাদেরকে বলছেন, আমাদের শ্রোতাদেরকে বলছেন, এই গল্পটা কি আপনার ছেলে সম্পূর্ণ জানে? সবকিছু জানে না, তো অনেক ছোট, এবং আজকেই ও প্রথম হয়তো বা আপনার অসমের পুরো ডিটেলটা বলছে। আমরা অত্যন্ত লাকি, এই অনুষ্ঠানটা অত্যন্ত ভাগ্যবান যে মা তার সন্তানের সাথে শেয়ার করেনি, ভাগাভাগি করেনি, অনেক বিশেষ কারণ। আমি কাউকে করিনি ভাইয়া, আমার বুকের মাঝে একটা সিন্ধু পেটে, সিন্ধু দিয়ে আমি বড় একটা তালা মেরে রেখেছি। আমি আজকে ফার্স্ট আসলাম, কাউকে শেয়ার করিনি। আচ্ছা, আমরা গল্পে যাই। আপনি যেখানে ছিলেন, যে ওই ছেলের সাথে আপনি মিট করলেন, ছেলেটা বললো যে আপনাকে তার ভালো লেগেছে কারণ আপনি নামাজি। তারপরে কি হলো? তারপরে আমি চিন্তা করলাম ঠিক আছে, বাসায় এসে দেখলাম ছেলেটা খুবই সুন্দর, খুবই আমার ভালো লাগছে। যে আমি একটা আনমেরিড মেয়ে, সে একটা আনমেরিড ছিল, আমার ভালো লাগছে, বলছে ভালোই তো লাগে। এরপর ছেলেটা একদিন আমার বাসায় হঠাৎ ফোন দিল, আমার চাচাতো বোনকে, বললাম আমি বাসায় আসতেছি। তো বাসা আসলো নি, আমি আপনার কি খাবেন জিজ্ঞেস করছিল। আমার চাচাতো বোন বলে আমরা কি খাবো, তাতে আপনার কি দরকার? বলে যে না আমি আসতেছি তো এই জন্য।
তো উনি একটা গাড়ি নিয়ে আসলো, একটা পাজেরো গাড়ি ছিল, অনেক বাজার নিয়ে আসলো। এসে যখন আমার নিচতলায় দারোয়ানকে বললো যে 4 তলায় যে ম্যাডাম থাকে ওনাকে একটু ডেকে দেন। এখন 4 তলায় থেকে আমার চাচতো বোন, আমি তো আর বাসার কিছুই না, আমি একজন গেস্ট হিসেবে থাকি। তারপর আমার চাচতো বোন আসলো, এসে দেখে সে তো অবাক যে এতগুলো বাজার টাজার নিয়ে আসলো, এটা কেমন দেখালো, ভালো দেখায়। তো তারপর আর কোনো কথা না বলে সবগুলো উপরে উঠে ফেললো দারোয়ানকে দিয়ে। তো ওনাকে আপ্যায়ন টাপ্যায়ন করলাম, আমরা চলে আসলো নিয়ে, মানে অনেকক্ষণ থেকে কথাবার্তা বলে চলে আসলো। এ থেকে ওনার সাথে আমার আলাপ করেছে, প্রায় উনি ফোন দেয়, আমি ফোন দিই, উনি ফোন দিই, আমি ফোন দিই, আমার বোনকে ফোন দেয়, আবার বাসায় আসে, ভালো একটা খাবার নিয়ে আসে, হঠাৎ পিজা খাবার নিয়ে আসে, হঠাৎ অনেকগুলো চাইনিজ খাবার নিয়ে আসে, হঠাৎ অনেকগুলো ফুল নিয়ে আসে, অনেক, আমি স্পঞ্জের মিষ্টি পছন্দ করতাম, অনেকগুলো মিষ্টি নিয়ে মানে আসে। উনি আপনাদের বাসায় মানে অহর্নিশি আসতো, সবসময় আসা যাওয়া করতো? সবসময় আমাকে পেতো না, মানে আমি আবার তাবলিগ জামাত করতাম, জামাতে মোনাজাতে থাকতাম, পেতো না অনেক সময়। তা আমার তো মোবাইল ছিল না, সময় তো মোবাইল তো অ্যাভেলেবেল ছিল না, আর সেবা ছিল আর কি, বাংলা লিঙ্কটা যায়। মানে আপনাদের বাসাতে আসতে ওনার কোনো সমস্যা ছিল না? না, ওই যে বোনের সাথে কথা বলতো, আবার আমার দুলাভাইয়ের সাথে কথা বলতো, বান্ধবীর সাথে কথা বলতো। কতদিন ছিল এই সম্পর্কটা আপনাদের? 1 বছর। 1 বছরের মধ্যে? 1 বছর আরো থাকতো, কিন্তু এক পর্যায়ে ওনার উপর আমি বেশি দুর্বল হয়ে গেলাম যে এত ভালো মানুষ, পুরুষ মানুষ, এত সুন্দর একটা মানুষ, এত টাকা পয়সা, তারপর এত ভালো। আমি নিজেকে নিজে মানে খুব গর্বিত মনে করলাম যে আমার মতো একটা মানুষ, গ্রাম থেকে এসেছি, তাই এত ভালোবেসে ফেলছে, তাহলে আমি একে বিয়েই করবো। আর উনি তো আমাকে বিয়ে করতেই চাচ্ছে। তখন আমার চাচতো বোন বললো তাহলে ঠিক আছে আমরা ফাইনালে যাই, এখানে বিয়ে করে ফেলি। কিন্তু বিয়ে করার সময় আসে বিয়ের যে ব্যাপারটা, যে কাবিন করতে হয়, কাজীর অফিসে গিয়ে, এই ব্যাপারটা আসলে আমরা জানতাম না। চাচতো বোন মনে অতটা জানতো না, জানলে হয়তো কাজী টাজি ডাকতো। উনি বললো যে আমরা আপাতত ইসলামী মাইন্ডে যেটা হয় তো ওটাই করি, তারপরে আমরা করব, একটা লাক্সারিয়াস একটা বাসর করব, এরপর ওই ইটা হবে, কোর্ট ম্যারেজটা হবে, এটাই শক্ত বিয়ে হয়। যেহেতু আমি চিটাং এর ছেলে, বরিশালের মেয়ে, আপনাদের একটু বিশ্বাস, মানে যে ছেলেটাকে আপনি বিয়ে করবেন সেই ছেলেটাকে এই কথাগুলো বলবেন, হ্যাঁ একটু কনফিউজ থাকতেই পারে। তো এত কথা বললে তারপর আমাদের কোনো আরই থাকে, তো পুরো ফেথফুলি হয়ে যায়। তারপরে ও একটা স্টাম্প নিয়ে আসলো আত্মর পর, স্টাম্পে ওর সিগনেচারটা দেওয়াই ছিল। তারপরে আমাকে একটা সিগনেচার দিতে বললো, ওই সিগনেচারটা দিলাম। পরে বলে যে এটা নিয়ে অ্যাডভোকেটের কাছে নিয়ে কি করে নিয়ে আসবে, কোর্ট ম্যাচ হয়ে যাবে। ছবি দিল, আমার ওর ছবি দিলাম। বেশ, এরপর একটা হোটেলে, আমাদের মোটামুটি একটা ভালো উন্নত মানের হোটেলে আমাদের বাসর হলো। অনেক অনেক খরচ করলো, 1-1.5 লাখ টাকাও খরচ করে ফেললো। বন্ধু বান্ধব, আমাদের আত্মীয় স্বজন আত্মীয় সব করলো, অ্যারেঞ্জমেন্ট করলো, খাওয়া দাওয়া করলো। বেশ, আমাদের রেখে ওরা চলে আসলো, অনেক ছবি টবি তুললো। বেশ, ওখানে আমরা 2 দিন ছিলাম। এরপর বলে যে একটা বাসার দরকার আমাদের। আমি বলছি যে 10 নম্বরে আমি থাকি, কারণ ওখানে আমার চাচতো বোন আছে, তারপর আত্মীয় স্বজন আছে, আমাদের এলাকার একটা কাজের বুয়া থাকে, ও আমাকে একটু হেল্প করে। আপনি এর মাঝখানে যে 1 বছর সম্পর্ক ছিল তার সাথে, আপনি কখনো তার বাসায় যাননি? এবং তার বাসায় কিছু, প্রেমনগর প্রেমবাগান একটা বাসায় থাকতো, ও বলছে যে এইটা ওর বাসা, এবং ও ব্যাচেলর, এবং আলাদা একটা বাসায় থাকে। ও চিটাগাঙে, ওর 3টা ভাই, একটা দুবাইতে থাকে আর 2টা থাইল্যান্ডে থাকে। মানে তাদের সাথে আপনার কখনো কথা বলা হয়নি? না, তারা বাংলা কথা খুব কম বলে, তারা নাকি ওই ভাষা বলে বেশি, মায়ানমারের ভাষা বলে বেশি, ওখানে চাকরি করে। তো ঠিক আছে, তো আপনি 10 নম্বরে তারপরে বাসা ভাড়া করলেন? হ্যাঁ, বাসা ভাড়া করলাম। ওই ভাড়া করলো একটা 15,000 টাকা, একটা সুন্দর একটা বাসা। তখন এখন এই বাসার অনেক ভাড়া বেশি, তখন 15,000 টাকা ছিল। পরে আবার ফার্নিচার দিয়ে বাসাটা সাজালো সুন্দর করে, আর কাজের মেয়ে আনলো 2টা ওখান থেকে। এভাবে আমরা সংসার করতেছিলাম। আমি ওর ব্যবহার, ওর চরিত্র আর ওর সব মিলেই এত ভালো লাগছে আমার, যে আমি ওকে বললাম যে আমি চাই তোমার মতো একটা সন্তান আমার হোক, এই পৃথিবীতে তোমার মতো আরেকটা মানুষ আসুক, এটাই আমি চাই। কারণ এত ভালো মানুষ আমার লাইফে আমি দেখিনি, এত সুন্দর কথা, এত মিষ্টি ভাষা, এত সুন্দর চেহারা, এত দাতা, এত দানশীল, যে দেখে সেই। আমার কাজের বুয়া বলতেছে আল্লাহ, এই মানুষটা ফেরেশতা। তারপর আমার চাচতো বোন বলে মনে হয় মানুষটা ফেরেশতাই, এরকম বলতো। দেখতেও খুবই সুন্দর। তারপর আমি ওকে বলতাম কি আমি তোমার মতো একটা সন্তান চাই চৌধুরী, আমি তোমার মতো একটা সন্তান চাই, তোমার মতো হবে হুবহু, তোমার চরিত্র, তোমার চেহারা সবকিছু মিলেই হবে আমার একটা সন্তানের। সত্যি আমাদের একটা সন্তান এসে গেল। আমি খুব অসুস্থ হয়ে গেলাম। ও আমাকে ওই বছর হজে নিয়ে যাওয়ার কথা ছিল, যে তোমাকে নিয়ে হজ করব, কিন্তু আমি এত অসুস্থ হলাম যে আমাকে ইন্ডিয়া নিয়ে যাবে, কয়েকটা দেশে নিয়ে যাবে করে, কিন্তু নিতে পারো না। আমি খুব অসুস্থ হয়ে গেলাম, শুধু বমি করি, ভালো লাগে না, চোখ বেঁধে বসে থাকি। চোখ বেঁধে বসে থাকেন কেন?
যাকে দেখি তাকেই বমি আসে, আচ্ছা আচ্ছা। আর ফ্রিজটার দিকে তাকালেই বমি আসে আমার। এই জন্য চোখ বেঁধে শুধু ওই কোরআন শরীফ পড়ি আর তজি পড়ি আর চোখ বেঁধে রাখি, কোথাও তাকাই না, গন্ধ সহ্য করতে পারি না, কোনো ঘ্রাণ গন্ধ এগুলা। পরে এখন এত অসুস্থ আমি আর কিছুই খেতে পারি না, কোনো পানি খেতে পারি না, শুধু ওই কোকোকোলার, তখন তো ওরকমের প্লাস্টিকের বোতল ছিল না, কাঁচের বোতল ছিল, সফট ড্রিঙ্কস গুলো একটু খেতে পারতেন। হ্যাঁ ওইগুলা খেতাম, আর ওই চাইনিজের স্যুপ টুপ এইগুলা খেতাম। তো এই মানুষটাকে নিয়ে কোথায় যাবে, এটা নিয়ে ঘরে রাখাই ভালো, এই জন্য আর কোথাও বের হতেন না। তবে রাতে ওই একটু গাড়ি ছিল, গাড়িতে নিয়ে আমাকে ঘুরতো, আবার হোন্ডায় ঘুরতো, এই করতাম। বেশ খুব হ্যাপি। আমি নিজেকে নিজে ধন্য মনে করতাম যে একটা মেয়ে আর কি চাওয়ার থাকে ভাইয়া বলেন, জি এর আর কিছু চাওয়ার থাকে? একটা ভালো স্বামী থাকলে, একটা ভালো হাজবেন্ড, তারপরে এত সুন্দর হাজবেন্ড, এত কিছু আছে, এত সুন্দর মন, না চাইতে অনেক কিছু পাওয়া যায়। সে জুয়েলার্স নিয়ে আমার 50 ভরি স্বর্ণ দিয়ে সমস্ত বডি সাজিয়ে দিল, তোমার চেয়েও বেশি ওজন, দেখো আমি দিলাম তোমাকে 50 ভরি স্বর্ণ দিয়ে সাজিয়ে দিল। সে আমার জন্য, সে ইন্ডিয়া থেকে সে একটা 3 পিস নিয়ে আসে, তখনই 4000, 5000, 7000, 8000, যে 3 পিস গুলো আমার গায়ে লাগতো না। আমি তো ছোটখাটো মানুষ ছিলাম, আর শুকনো ছিলাম একদম, গায়ে লাগতো না এরকম। তারপরে 50 ভরি স্বর্ণ আপনাকে যখন দিল, তখন কি আপনাদের বিয়ের কি 1 বছর পার হয়ে গেছে নাকি বিয়ের উদ্দেশ্যে? বিয়ের কতদিন পর, বিয়ের 8-10 দিন পর আর কি। আচ্ছা। তারপরে আবার সে অনেক মানে আমি কখনো বলতাম না, আর খুব শৌখিন, মানুষটা খুব শৌখিন ছিল, যে এই চেস্টাবডটা এখানে থাকবে, এই কর্নারটা এখানে থাকবে, এই টেবিলটা এখানে থাকবে, এই কার্পেটটা বেডরুমে থাকবে, এখানে এটা সমস্ত বেডরুমটা আয়না ছিল, বাড়িওয়ালা করে আয়নাই করে দিছে। বিদেশিরা আয়না ব্যবহার করে, তুমি জানো না, বেডরুমে আয়না থাকলে ভালো লাগে। হ্যাঁ, প্রচন্ড শৌখিন একজন মানুষ ছিল, এবং আপনি তার কোনো খুঁতখুঁতে পাননি না। তো বেবিটা যখন আপনাদের আসলো, তারপরে কি হলো? তারপর বেবিটা আসার পরেও আমি অসুস্থ, আমাকে খুব সেবা দিত, খুব সকাল 6টা থেকে রাত 11টা পর্যন্ত আমার পিছিয়ে খাটতো। আর মাঝে মাঝে যখন বাসা থেকে যেত, তখন বলতো যে আমি দুবাই যাই, ওর ব্যবসা, ম্যান পাওয়ারের ব্যবসা, ও দুবাই যায়, দুবাইতে ব্যবসা। কতদিন পর এরকম বাসা থেকে যেত? 8 দিন, 10 দিন, আবার 15 দিন পরে যেত অনেক সময়। 15 দিন আপনার সাথে থাকতো সে? মানে এই সময়টা অফিস করে যেভাবে বাসায় ফেরা দরকার, রাতের বেলা থাকা দরকার, সেটাই মেনটেন করতো। হ্যাঁ। সকাল 6টায় উঠে সে বুয়াদের সাথে নাস্তা করে, আমার নাস্তা বানিয়ে টেনে সব ঠিক করে লিখে যেত, আমি সব রেখে গেছি, তুমি প্লিজ একটু খেও। আবার আমি ঘুম দিয়ে উঠে চাস্তায় নামাজ পড়ে 5বার ফোন দিত, তুমি খেয়েছো, এইভাবে খুবই আমার কেয়ার ছিল তার। আচ্ছা। তারপরে আমি তো ওরকম অসুস্থ ছিলাম, কখনোই বুঝতে দেয় না সে, আমি বুঝতেই পারি না তার ভিতরে একটা হিপোক্রিসি থাকবে, এটা আমার এখনো বিশ্বাস হচ্ছে না, যেটা আমার ভাগ্যই, হয়তো আমার ভাগ্যটাই খারাপ। আচ্ছা, তুমি গল্পের সামনের দিকে যাই। তারপরে আপনি যখন বেবি আসলো আপনার, এবং পরের ঘটনাগুলো কি, আসলে কি হতে থাকলো? তারপরে বেবিটা আসলো সেপ্টেম্বর মাসের 27 তারিখে, ওর ডাক্তার বলছে ডেট। তারপর ও 12 তারিখে বাসায় এসছে। 12 তারিখ বাসায় এসে আমাকে অনেকগুলো টাকা দিল, বলে এই টাকাগুলা যদি তুমি অসুস্থ হও, ক্লিনিকে তোমার তো কাছাকাছি লোক নেই, নাজমার মা আমার কাজে বউ, ওকে নিয়ে, আর 3-4টা নাম্বার দিল, ট্যাক্সি ক্যাবের নাম্বার, একটা ফোন করলে যেটা আসবে। অনেকগুলো টাকা মানে কি পরিমাণ টাকা দিল আপনাকে? আমাকে 40-50 হাজার টাকা দিচ্ছ। আচ্ছা আচ্ছা। এতগুলো টাকা আমি নিবো না, বলছি এতগুলো টাকা তো দরকার নেই, তুমি তো চলে আসতেছো 26 তারিখের আগে, অল্প কিছু টাকা দাও, এটা বাড়ি ভাড়াটা থাক, আর আমি ক্লিনিকে যাবোই। বলে না, রাখো এরকম বলতেছে। আমি বলছি না, এত টাকা রাখবোই না, তুমি আসবে না, তাহলে তুমি দুবাই থাকবা, বাচ্চা হওয়ার সময় আসবে না, এই বলে আমি টাকা রাখিনি। আমি 20,000 না 16,000 না 20,000 টাকার মতো রাখছি, একটা বান্ডিল, আর ওগুলো দিয়ে দিচ্ছি ওকে। না, এতগুলো টাকা রাখবো না। কেন, তোমার বিশ্বাস নেই আমি আসবো? না, তুমি আসবে না, বলবো যে টাকা দিয়ে এসছি ওকে, সবকিছুতে আসি, আমি যাবো কেন? আপনার কেন মনে হলো সে আসবে না? এতগুলো টাকা দিয়ে যাচ্ছে কেন, হয়তো আসবে না। টাকা না থাকলে তো অবশ্যই আসবে, যে কিভাবে ক্লিনিক থেকে আমি আসবো, এজন্য আমি টাকা রাখিনি। ওই সময় ওকে দেখলাম, ও আলমারিটা খুলে, আমি তো চোখ বেঁধে রাখলাম, ওই রাত্রেও আমার কাছে থাকলো না। আসার পর আমাকে বলে আজকে থাকা যাবে না, খুব একটা কাজ আছে অফিসে, অনেক সমস্যা হয়ে গেছে, সে থাকা যাবে না। তো আমি চোখ বেঁধে একটু চোখ খুলে দেখলাম আলমারিটা, আমার কাঠের আলমারিটা খুলছে। আলমারিটা খুলে কি জেনে নিল, ওর অনেক কাগজপত্র নিয়ে ভাবছি নিয়ে গেছে, কিন্তু না, ওইটা অনেকগুলাই ছিল, অ্যালবাম ছিল, ওই 4টা অ্যালবাম ও নিয়ে গেছে। আপনাদের ছবির অ্যালবাম? হ্যাঁ, ছবির অ্যালবামটা ও নিয়ে গেল। এত ছবির অ্যালবাম, মানে এত ছবি, অনেক ছবি তুলছে, অনেক, খুব বললাম না, খুব শৌখিন, অনেক ছবি তুলতো। আমার পাওয়াটা নিয়ে অনেক ছবি তুলছে, পাওয়া সাজিয়ে অনেক ছবি, হাত পা সাজিয়ে, মালয়েশিয়ান ড্রেস পরে, জাপানের ড্রেস পরে, যত ধরনের ড্রেস আছে, স্কার্ট পরে, প্যান্ট শার্ট পরে, বোরখা পরে, সব ধরনের ছবি তুলছে। আচ্ছা, ওকে। তো তারপরে কি করলো? তারপরে ওই যে ও কিন্তু, আমি কিন্তু তখন বুঝি না যে ও অ্যালবাম গুলো নিয়ে গেল। আমি তো, ও 12 তারিখ চলে গেল, যত দুবাই গেছে, আসবে 26 তারিখ, ও আর আসে না। 26 তারিখ রাত্রে আমি অসুস্থ হয়ে গেলাম। তখন আমি নাজমা আমাকে বললাম, তুমি তাড়াতাড়ি ফোন করো।
ওই বেডরুম থেকে ফোনটা আমার কাছে নিয়ে ফোন করছে, এটা 2টা নাম্বার ফোন দিচ্ছে, একটা ধরছে, একটা ড্রাইভার বলছে ভাই এই বাসে আসেন, 903 নম্বর বাসে আসেন। আসলো, নিচতলা গাড়িটা ওয়েট করতেছে, আমি সুস্থ মানুষে গিয়ে গাড়িতে বসলাম, মানে আমাকে ক্লিনিকে নিয়ে গেল। আমার ছেলেটা হলো 3:45, সিজারের বাচ্চাটা হলো মানে আমাদের ডান পাশে যে বসে আছে হিম চৌধুরী, সে পৃথিবীতে আসলো। আচ্ছা, আসলো, মুখটা একেবারে বাবার মতো, মাথায় কি ঝাঁকড়া চুল, অনেক চুল মাথায়, দেখে আমার খুব ভালো লাগলো যে আমি একটা ছেলে সন্তান চেয়েছিলাম, আর আমার এত সুন্দর ছেলে হলো, আমার আর কোনো চাওয়া পাওয়া নাই পৃথিবীতে, আর আমি মা হয়ে গেলাম। এই অবশ্যই শ্রোতা আপনাদের বলে রাখি, হিম আমার ডান পাশে বসে আছে এবং হিমের মাথায় আসলেই ঝাঁকড়া চুল, ওর মাঝে মাঝে ওর মাথায় আমি হাতে খুব লোভ সামলাতে পারছি না। যাই হোক, বলুন তারপরের কাহিনী। তারপরে এখন ওকে ফোনে পাচ্ছি না আমি, দুবাই তো ফোনে পাবো না। দুবাইতে 3টা সিম ছিল, সিম নাম্বার সবসময় ধরতো, রাত 3টা 4টা 5টা হ্যালো কি করতেছে সবসময় ধরতো, যে আমি অসুস্থ, কিন্তু ধরে না, একটা নাম্বারও ধরে না, সব বন্ধ। তারপরে চিন্তা করলাম যে কোনো সমস্যা হইতে পারে, প্রবলেম হইতেই পারে ব্যবসায়িক লাইফে। আমি আল্লাহ আল্লাহ করতেছি যে যাক, অসুস্থ, ডাক্তার এসে জিজ্ঞেস করতেছে ওর বাবা আসবে কখন, এখন স্যুপ নিয়ে আসছে আমার কাজের বউটা, আপনি এটা খান। তা ডাক্তার বললো আজকে কিছু দিয়ে না, কালকে সকালে দিন, সিজারে মানুষ তো কালকে সকালে খাবে। সকালে খাওয়াটার পরে এখন আমি বলছি আমার কাছে মোবাইল নেই, বাসায় মোবাইল, নাজমার মা মোবাইলটা নিয়ে আসেন। সে আবার রিক্সা ভাড়া করে বাসায় এসে মোবাইলটা নিয়ে গেল, ফোন করলাম, ধরে না। ওদিনও সারাদিন আর ফোন ধরলো না। 2 দিন হয়ে গেল, বাচ্চাটা হয়ে গেল, একটা এসি কেবিনে আমি নিলাম, অনেক এক্সপেন্সিভ সেটা। পরের দিন আবার 12টার দিকে ফোন দিচ্ছে, হঠাৎ ফোন ধরছে, ধরে বলতেছে তুমি কোথায়, কে? আমার কখনোই সে জিজ্ঞেস করে নাই যে কে তুমি, জীবনে ফার্স্ট টাইম জিজ্ঞেস করলো, এই যে জীবনে ফার্স্ট টাইম জিজ্ঞেস করলো তুমি কে বলছেন। আমার নাম্বারটা কিন্তু সে জানে, আমার কণ্ঠটাও সে জানে, যে কণ্ঠ শুনলে সে অসুস্থ হয়ে যায়, এক মুহূর্ত না দেখলে আমাকে থাকতে পারে না। সে মানুষটা বললো যে কে বলছেন, আমি বলছি তুমি আমাকে চিনো না, আমি হীরা, কি তোমার কি অবস্থা, জিজ্ঞেস আমার কি অবস্থা, জানো আমার একটা ছেলে হয়েছে, আমি খুব হ্যাপি। বলে কি চাইলেই ছেলে হয়, এরকম একটা মানে একটু কর্কশ ভাষায় বললো, যে এত মৃত্যুবাহী, এত সুন্দর সৎ ভাষায়, সে মানুষটা কেমন এটা। তখন আমার ভালো লাগলো না কথাটা, যে তুমি কি বলছো, তুমি আসো ক্লিনিকে এসে দেখে যাও, তোমার মতো অ্যাজ লাইক চৌধুরী বলতেছি। বলছে ঠিক আছে আমি আসবো না, তুমি খাওয়া দাওয়া করছো? বলছি হ্যাঁ, নাজমার মা চুবনি আসছিল, খাইছি। ঠিক আছে আমি আসবো। ফোনটা রেখে দিল, আর কিছু জিজ্ঞেস করলো না, ছেলেটা কেমন, সুস্থ না অসুস্থ, কিছু জিজ্ঞেস করলো না। আমি ওটা সময় অসুস্থ, পেইন উঠতেছে সার্জারি থেকে, তা শুইলাম। তারপরে না আর ফোন দেয় না আমাকে। আমি আবার ফোন দিলাম যে তুমি আমার এত সুন্দর একটা সংবাদ শুনে, যে বাচ্চাটার জন্য তুমি এত ওয়েট করছো, বেবিটার জন্য এত করছো, তাহলে তুমি কিছু, তোমার কোনো কিউরিসিটি নেই, জিজ্ঞেস করবে না ও কেমন, আমার মতো না তোমার মতো, কেমন হয়েছে, ও কি সুস্থ না স্বাভাবিক, কত রকম হতে পারে না একটা বাচ্চা, তুমি তো কিছুই জিজ্ঞেস করো না বেবিটা সম্পর্কে। বলে যে আমি খুব ব্যস্ত, এটা বললো। বলছি ঠিক আছে তাহলে আমি একটু পরে ফোন দিই। ফোন রেখে দিলাম। রাত্রে আমি অনেক রাত্রে ফোন দিলাম, ভালো লাগে না। বলছে ভালো লাগে না, এখন ফোন দিলাম, তুমি ঘুমাও, ডাক্তারকে দাও বলছে। তো আমি ডাক্তার এসে বলছে তাকে দিছি, ডাক্তারকে বলছে আমাকে ঘুমিয়ে ওষুধ দিয়ে ঘুম পড়াতে, ইঞ্জেকশন দিয়ে। ডাক্তার বললো কি ব্যাপার, আপনার হাজবেন্ড এভাবে কথা বলে কেন, যে আপনি পেশেন্টকে এখনো জাগ না কেন, আপনার পেশেন্ট রাত 2টা বাজে, ঘুম পড়িয়ে দেন, অসুস্থ হয়ে যাবে, আপনার হাজবেন্ডের সাথে ভালো সম্পর্ক আপনার। বলি কেন ভালো সম্পর্ক থাকবে না কেন, কি বলেন এগুলা? না সে বললো যে আপনার ঘুম পড়িয়ে দিতে, আর কেমন কর্কশ ভাষায় কথা বললো। এখন আমিও মিলালাম যে আমার ওই ধরনের কথা কখনোই বলেনি, কখনোই না। এখন তারপরে আমি চিন্তা করলাম কেন এই কথা বললো কেন, মনে হয় ব্যবসা বাণিজ্য ভালো যায়নি, অনেক সময় ট্রাভেলের ব্যবসা হয় না, লাখ লাখ টাকা কোটি কোটি টাকা মার যায়, এ ধরনের কিছু হয়েছে, এই জন্য হয়তো আমার সাথে মিসগাইড কথাবার্তা বলছি। যাক সেটা মেনে নিলাম। পরদিন সকালে আর ফোন দিল না, সারাত্রে 12টা-1টা বেজে গেল। ডাক্তার বললো কি যে আপনি তো আজকে 4 দিন, ম্যাডাম আপনি যদি 5 দিনে যাবেন না 4 দিনে যাবেন, আপনার তো অনেক টাকা বিল হয়ে যাবে, আর ছাড় তো আসলো না। আমি বলছি বিল করেন আপনি, কত টাকা হলো, অসুবিধাটা ছাড় এসে দিবে। তারপর 12টার দিকে ফোন দিলাম, যে ফোন ধরছে, তুমি কোথায়? বলে আমি কিছু একটা দোকানে এসছি, সিমেন্টের দোকানে এসছি। ওখানে কি করো? অফিসে না? না অফিসে না। তুমি এখন কি অবস্থা তোমার? আমি তো কি অবস্থা তুমি জানোই, তুমি আসো ক্লিনিকে, বাচ্চাটা দেখতে আসছো না, আজকে 4 দিন, এখন আমাকে এখান থেকে রিলিজ দিতে চাচ্ছে, অনেক বিল হচ্ছে, আমি এখানে থাকবো কেন,
কাজের বুয়া আছে, মেয়ে আছে, ওরাই তো সব করবে, বাসায় গিয়ে বসে থাকো বাচ্চা নিয়ে। এখন বলে যে রিলিজ দাও, আমি কি করব? কি তুমি কি করবে তুমি জানো না? এখানে বিল দিতে হবে না? কত টাকা বিল হিসাব করতে পারো ডাক্তারকে? এভাবে কথাগুলো ফিকে ফিকে মারছে, ডিস্টেন্স হচ্ছে কথার ভিতরে। তো তখন আমি বুঝতে পারি না যে মানুষটা এত চেঞ্জ, এত সহজে এত মানুষ এভাবে চেঞ্জ হয়ে যায়, আমার নিজের কাছে এখনো বিশ্বাস হয় না। তারপরে আর কথাটা তো বলিনি, ফোনটা রেখে মনটা নষ্ট হয়ে গেল। অনেকক্ষণ দোয়ানুস পড়লাম, আয়াতুল কুরসি বললাম, যে আল্লাহ ও এইভাবে কথা বলছি কেন? তাহলে আমার লাইফটাই কি কোনো ঝড় তুফান আসবে? না, এটা ভুল চিন্তা, মানুষের মন হতেই পারে খারাপ। আবার এটা চিন্তা করে নাজমা মাকে বললাম বাসায় যাও, বাসায় গিয়ে কিছু খাবার দাবার নিয়ে আসো, তা কালকে আমরা যাই। তা তোমার সাহেবকে ফোন করি। পরে রাতে ফোন করলাম, আমি কবে যাবো? বলছি বিল আসছে কত? আমি 22,000 কত টাকা জানি আসছে। বলছে তোমার অ্যাডভাইস গুলা, বার্থ সার্টিফিকেট, তোমার ছেলে হয়েছে, তুমি তখন ছেলের মা, মানে এরকম জেদ করে কথা বলছে, তুমি তখন ছেলের মা, আমি তোমার কে? তাহলে তোমার অ্যাডভাইস, তোমার ছেলের বার্থ সার্টিফিকেট, এগুলো সব নাও না, এগুলো সব ঠিক করে রাখো, কালকে আমি টাকা নিয়ে আসতেছি। তার ডাক্তার বলে যে কে সিগনেচার করবে? আমি আর মনে দোষ নেই, আমার সিগনেচার আমি দিই না, আমার হাজবেন্ডের দেরি হচ্ছে, আমি সিগনেচার করে দিই, সব কাগজপত্র আমাকে দিয়ে যান। ও এসে আসতেছে, ও আবার বলে আমি আসতেছি। ও আসছে, ও আর ওদিন গাড়ি নিয়ে আসে না, হোন্ডায় আসে না, ও আসছে লোকাল গাড়িতে নেমে, তারপর ও আসছে রুমে, আমার রুমে এসে ঢুকে কোনো কথা বললো না। আমার বাচ্চাটার, বেবিটার দিক সে একবারও তাকায় নেই, সে একবারও তাকায় নেই যে একটা বাচ্চা পৃথিবীতে আসছে, সে নতুন একটা মুখ, সে কেমন, সে পঙ্গু হতে পারে, সে কালো হতে পারে, সুন্দর হতে পারে, অনেক রকমের হতে পারে, সবাই একটা ইন্টারেস্ট থাকে, কিন্তু তার কোনো, আমার কাজের বুয়ার যে ইন্টারেস্ট ছিল সেটুকু তার ছিল না। সে একবারও তাকায়নি, ও তো একটা তোয়ালে মরানো ছিল, শুধু আমার দিকটা কি বলে কাগজপত্র সব কমপ্লিট রেডি, তাহলে ই করো, সব ব্যাগ এন্ড ব্যাগেজ সব, আমি নিচে যাচ্ছি। নিচে চলে গেল, নিচে গিয়ে ট্যাক্সি ক্যাব নিয়ে আসলো একটা। তোমার গাড়ি? বলছে গাড়ি নিয়ে আসিনি, সবখানে গাড়ি নিয়ে আসা যায় না, সবসময় গাড়ি ইউজ করা যায় না, এরকম রাগ রাগ কথা বলতেছে। আমি আর কিছু জিজ্ঞেস করলাম না। তারপর আমাকে ও আসছে, ট্যাক্সি ক্যাবটা একটা হলুদ ট্যাক্সি নিয়ে এসে বলে কি ক্লিনিকের ভিতরেই ঢুকছে একেবারে গাড়িটা। নাজমার মাকে বলতেছে ওকে ধরে ধরে নামান। যে মানুষটা আমার সন্তানটা পেটে 10 মাস, একদিন সে আমাকে গোসল করতে দেয়, আমার কাজের বুয়া দিয়ে সে গোসল করে না, সবসময় সে নিজের হাতে আমাকে গোসল করে দিয়েছে, নিজের হাতে খাওয়াই দিয়েছে। আর সে মানুষটা, আমি এত অসুস্থ সিজারের একটা মানুষ, সে একবার ধরে আমাকে সেই থেকেও নামায় না। তার ব্যবহারটা আমি অবাক হয়ে যাচ্ছি যে কেন এভাবে কথা বলছে কেন। আবার বলছে হয়তো বা টাকা পয়সা মার গেছে, লাখ লাখ কোটি কোটি টাকার ব্যবসা, হয়তো এই জন্য চেঞ্জেবল, এই জন্য। তারপর নাজমার মা আমাকে ধরলো, ওরা নাজমার মা ধরে ধরে নামাই আমাকে ট্যাক্সি ক্যাবে ঢুকালো। বাচ্চাটা নাজমার মার করে, নাজমার কাছে ওই সব আমার ব্যাগ এন্ড ব্যাগেজ, বলে যে ভাড়া দিয়ে দিলাম, আমাকে আর কোনো টাকা পয়সা দিল না, ভাড়া দিয়ে দিলাম, তুমি বাসায় যাও, আমি ফোন করবো না। বাসায় আবার টিএনটি লাইন ছিল, তখন তো আর মোবাইল, আমার একটা মোবাইল ছিল, আর টিএনটি লাইনটি বেশি ইউজ করতাম, তখন এত অ্যাভেলেবেল মোবাইল ছিল না। তারপরেও আর ফোন দিল না। ওই রাতে চলে বাসায় এসে দেখি কোনো খাবার দাবার নেই, কাজ না জানা সব নষ্ট করে ফেলছে ওরা। তারপর এখন কি খাবো, দোকানে গেলাম, গিয়ে কিছু চাল কিনলাম, ডাল ঠান কিনলাম, বাকিতে আনলাম, যে দোকানে কোনো টাকাই দিল না আমাকে, শুধু ট্যাক্সি ক্যাবের ভাড়াটা দিয়ে আর ক্লিনিকের বিল দিয়ে চলে গেল। আর বাচ্চা একটা দুধও কিনে দিল না, বাচ্চা দিকে তাকাই না এসে। তারপরে দোকানদারকে বললাম যে ভাই কি ম্যাডাম আপনি আসছেন কাজে? আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে বাচ্চাটা আপনার যখন পেটে আসলো, হ্যাঁ, তখন তো সে আপনার সাথে কোনো খারাপ ব্যবহার করে না, বাচ্চা আসার পরে, মানে পৃথিবীতে ও আসার পরে ও কেন এরকম হয়ে গেল? আপনার কি মনে হয়? আপনি কিছু জানেন না ব্যাপারে, যে ও চাইতো না একটা ছেলে হোক, বা এরকম কোনো ব্যাপার স্যাপার কি ছিল? এমনি ও মেয়েদের পছন্দ করতো, কিন্তু পছন্দ করলেও ওর তো মেয়ে পছন্দ করলে আমার ছেলে হয়েছে তাই বলে কি বাচ্চাদের তাকাবে না? সে তো একটা নিষ্পাপ একটা ব্যক্তি, তার কি অপরাধ, তাই না? সেটার জন্য এরকম আচরণ সে কেন করবে? আমরা সামনের দিকে যাই, আর স্টোরিটা আমরা সামনের দিকে যাই, তাহলে বুঝতে পারবো আসলে কাহিনীটা কি ছিল। তারপরে আপনি কি করলেন? তারপরে দোকানে গিয়ে আমি চাল ডাল কিছু কিনলাম, যে কাজে মেয়েটা কি খাবে, আমি তো আর ভাত টাত খাবো না, আমি তো একটা স্যুপ খাবো না, তো ওরা কি খাবে দুজনে। চালটা কিনে আমি আর আসতে পারি না, হেঁটে হেঁটে। দোকানদার একটা ছেলে একটা ফাইল বুকাতে বলে আপনি অসুস্থ, পিছনে যাচ্ছেন কেন? আপনি তো শুধু পিছনেই যাচ্ছেন, দেখি আমি সামনে আসতে পারি, পিছনে যাচ্ছি। উনি আমার ব্যাগটা তলায় নিয়ে আসলো, আমাকে উঠিয়ে দিয়ে গেল। আপনি খুব অসুস্থ? বলছি হ্যাঁ। তারপরে রান্না বান্না করলো, খাইলো। রাত্রে আর ফোন টোন দিল না। আমি অনেকবার ট্রাই করলাম, ফোনে ধরে না।
ওর যে বাসার নাম্বার গুলো দিল, একটা নাম্বারও ধরে না। ওর যে একটা স্পেশাল নাম্বার থাকে ওর, ওইটা আর কোন নাম্বার না ওইটা খোলা থাকবে, ওটাও বন্ধ। ওর যে অন্য অন্য নাম সব নাম্বার গুলোই বন্ধ, অফিসে কোনো নাম্বারই ধরছে না। তাহলে কি হলো? মানুষটা কি মারা গেল, অ্যাক্সিডেন্ট হলো, কিভাবে জানবো এই মানুষটা কোথায়? এদিকে আমার হাতে কোনো টাকা নেই, বাচ্চার দুধ নেই, ও ব্রেস্ট ফিডিং হচ্ছে না, আমি তো খাচ্ছি না, না খেয়ে থাকতেছি, টেনশন, ব্রেস্ট ফিডিং হচ্ছে না, ওকে ল্যাক্টোজেন খাওয়াচ্ছি, এখন কি খাওয়াবো বাচ্চাকে? আমার হাতে টাকা নেই, ওর কোনো সংবাদ নেই, ওকে খুঁজেই পাচ্ছি না। ও কোথায় যেতে পারে আপনার কি ধারণা ছিল? ও তো বাংলাদেশি ছিল তখন। হ্যাঁ, ও বাংলাদেশেই ছিল, কিন্তু ওর যে অফিসে ফোন দেওয়ার পর বলছে কি বস দুবাইতে আছে, চলে গেছে। হ্যাঁ, বস চলে গেছে, বস বাংলাদেশে নেই। আচ্ছা, কিন্তু আসলে ও বাংলাদেশি, ও বাসায়। আচ্ছা, যাই হোক, সেটার কাহিনী আমরা পরের দিকে যাই। তারপরে আপনি কি করলেন, কিভাবে এই সমস্যার সমাধান করলেন? তারপরে আমি ওর যত পরিচিত অফিস আছে সবখানে যাই, যে ওনার অফিসটাই গেছি, মতিঝিলের অফিস ওটা গেছি। বলছি যে অফিসে লোকজন কোথায়? বলে ওনার তো 1 সপ্তাহ হলো অফিস ছেড়ে দিয়েছেন, ওনারা আর ব্যবসা করবেন না, ওনারা দুবাইতে অফিস নিয়েছেন। এত তাড়াতাড়ি? হ্যাঁ, বাড়িওয়ালা টুলেটও লাগাই দিল। তারপর সেখান থেকে চলে আসলাম। তারা তো আর কোনো ইনফরমেশন দিতে পারলো না আমাকে, এই যে উনি কোথায় আছে না আছে। চিন্তা করলাম যে কোথায় যাই, কার কাছে যাই, কার কাছে গেলে সাহায্য পাওয়া যায়, ওনাকে পাওয়া যায়। এক তো ওর চিন্তা, এদিকে ওর চিন্তা, সারা রাত ওর দিক তাকিয়ে থাকি। আবার চিন্তা করি যে তাইলে এখন এভাবে কিভাবে বাঁচবো? আমি নিচতলা বাসা কখনো থাকিনি, কষ্ট করিনি, কি করে করব? বাচ্চাটা নিয়ে কোথায় যাব? একটা মানুষকে আশ্রয় দে, বাচ্চা সহ কেউ দে, কি করবো? বাসা ভাড়া তো বাকি পড়ে যাচ্ছে। হ্যাঁ, বাসা ভাড়া পড়ে যাচ্ছে। তাহলে বাইরে দেশে যাই, দেশে গিয়ে ওকে রেখে এসে আমি একটা কাজ বাজ করবো, এই চিন্তা ভাবনা। আবার বললে না, আমি অ্যাক্সিডেন্ট করবো, আমি মারা যাব, আমি জঘন্য জীবন মেনে নিতে পারবো না, বাচ্চা কষ্ট করবে, আমি কষ্ট করবো, ও থাক, আমি মারা যাই, ও একজন পালবে ওকে। কিন্তু আমি ডায়েরিতে আবার কিছু লিখছি যে কি করবো এখন, আমার জীবনটা 4-5টা পৌঁছে গেল, আমি কি তাহলে অ্যাক্সিডেন্ট করবো? বাড়ি ছিল আমাদেরই বিমানবালা, উনি একদিন এসে ওই ডায়েরিটা খুলে দেখছে। আমি খেয়াল করি না, নামাজ পড়তেছিলাম, তো ওই দেখার পর উনি বললো কি যে আপনি এই আমার বাসায় একটু দেখা করে, ও আপনি তো নামতে পারবেন না, আপনার কাজে মেয়েটা একটু পাঠিয়ে দিন। পরে কাজে মেয়েটা পাঠিয়ে দিলাম। বলে যে আপা, আপনাকে বাড়ি এলে যেতে বলছিল, কিসের জন্য যেতে বলছিল? আমি তবে তুই গেলি কেন? বলে যে আপনার সাথে একটু কথা বলতে, আমাকে যাওয়ার পর কিছু বলে নাই, আপনাকে সে দেখে দেখে রাখতে বলছে। কি আমাকে দেখবি কি? বাড়ি এলি করতে গিয়ে রাত্রে তালা মেরে রাখতো, আউটডোরটায় আমার। আচ্ছা, কাজে মেয়ে দিয়ে যে উনি হয়তো এক্সটেন্ড করবে, আর উনি একটা এক্সটেন্ড করলে বাচ্চাটা। আপনার কি সুইসাইডের কোনো প্ল্যান ছিল? আপনি আমি আত্মহত্যা করবো, কারণ কি করবো, কোথায়? কি ধরনের প্ল্যান করতেন আপনি? যে আপনি নিজে মারা যাবেন না বেবি সহ মারা যাবেন এরকম? না, বেবিটা আমি রেখে, ও তো নিষ্পাপ, ও বাঁচুক, ও পৃথিবীতে এসছে, ও বাঁচুক, যদি ওকে বাঁচায় ও বাঁচাক, আমি কি করব? আমি কারোর কাছে বলতেও পারবো না। তাহলে আমি রাত্রে, অনেক রাতে যে অনেক বড় বড় ট্রাক চলে, আমার বাসা তো মেন রোডের কাছে ছিল, যে ধূপ করে সামনে পড়বো, আমি সাথে সাথে মারা যাবো। তিনি কোন একটা সময় কোন একটি ম্যারেজ ক্লাবের মাধ্যমে কোন একজন খুব ধনাঢ্য ব্যক্তিকে বিয়ে করেছিলেন, এবং বিয়ে করবার পর 1 বছর ঘর সংসার করেছেন। 1 বছর ঘর সংসারের কোন একটি পর্যায়ে তার বেবি আসে। বেবি আসার পরে লোকটির মধ্যে তিনি উদ্ভট কিছু আচরণ দেখতে পান, এবং যেটা কোনোভাবেই তিনি মানতে পারছিলেন না। তিনি সিদ্ধান্ত নিলেন যে তিনি সুইসাইড করবেন। গল্পের ঠিক এই জায়গাটাতে আমরা ছিলাম, হীরা চৌধুরী। বাকিটুকু আমরা শুনতে চাই। আপনি কখনো কখনো বলছিলেন যে আপনি বড় বড় ট্রাকের সামনে ঝাঁপিয়ে পড়ার চিন্তা ভাবনা করেছেন, কখনো সন্তানকে নিয়ে ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করেছেন। তো সেখান থেকে সামনের দিকে আসলে কি হলো? তারপর চিন্তা করলাম, হ্যাঁ সুইসাইড করতে চেয়েছিলাম, কিন্তু অনেকবার মনে হয়েছিল যে সুইসাইড করব, এভাবে কিভাবে বাঁচবো, বাচ্চার কোনো রাস্তাই ছিল না। আপনার বাড়িওয়ালা তখন ওই যে বললো যে তখন উনি একটা বিমানবালা ছিল, উনি ওনার কাজের মেয়ে দিয়ে আমার আউটডোরটায় তালা মেরে রাখতো 12টার পর। আর যখন আমি দরজা ধাক্কা দিতাম তখন খুলতো না। এভাবে 5-7 দিন হওয়ার পর আমি চার্জ করলাম যে আমার দরজা কি বাইরে থেকে লাগায়, আমি বাসা ভাড়া দেই না। তো উনি বললো, তারপর উনি এসে বললো যে আপনি নাকি এভাবে চিলেচিলি করেন, আমার বাসায় থাকতে হলে এভাবে দরজা বাইরে দিয়ে লক হয়ে থাকবে, কারণ আপনার যে অবস্থা আমার ভালো লাগছে না। আচ্ছা আচ্ছা। তখন আমি ওনাকে বিকেলবেলা ওনার বাসায় গেলাম, আস্তে আস্তে নেমে নিচতলায় গিয়ে বললাম যে আপা, আপনি আমাকে কি ভাবছেন, আমি পালিয়ে যাব, ভাষা দিব না? বলছে না, আমি তো একজন মা, তারপর আমি একজন ওয়াইফ, তারপর আমি দেখছি আপনার যে আপনি আমার বাসায় থাকছেন, আপনার হাজবেন্ডকে দেখছি, আপনার যে প্রতিপত্তি টাকা পয়সা সবকিছুই আমি দেখেছি, এখনো দেখছি যে আপনার কি সিচুয়েশন। আমি এই জন্য
ভাবতেছি যে হয়তো আপনি একটা অ্যাক্সিডেন্ট করবেন, আর আপনার ডায়েরিটাও পড়েছি আমি, এই জন্য তালাটা মারি। আপনার যদি সন্তানের যদি একটু মায়া হয় তাহলে আপনি আর আত্মহত্যা করবেন না। আপনাকে কেউ আত্মহত্যা করতে চাইলেও আপনি ওর মুখের দিক চেয়ে আপনি বেঁচে থাকবেন। এভাবে উনি অনেক কথা বললো যে সন্তান কি জিনিস আপনি এখন মতো বুঝেন না, এই জন্য হয়তো আপনি সুইসাইড করতে চাচ্ছেন, কিন্তু আমি সেটা বুঝাতে চাচ্ছি হয়তো 40 দিন যাওয়ার পর আপনি আর আত্মহত্যা করতে চাবেন না। আপনি মা হিসেবে বাঁচতে চাবেন, আপনি করুণা চাবেন মানুষের কাছে যে আমি বাঁচতে চাই আমার সন্তানকে নিয়ে। আমি সেটা বোঝানোর পর তালাটা খুলবো, যতদিন আমার এখানে থাকবে। আর আপনি চলে যান, আমার আপত্তি নেই। তারপরে আপনার ঘর সংসার গুলো কিভাবে চলতে থাকলো, মানে টাকা পয়সা গুলো কিভাবে আসতো? তারপরে এখন আমি একদিন ও বলার পর একদিন রাতে স্বপ্ন দেখি কি যে একদিন রাতে শুয়েছি, ওর টাকা পয়সা তো নাই, খেতে পারি না, ওকে আমি না খেয়েই থাকি, সারাদিন না খেয়ে থাকি। যে টাকা ওই যারা পরিচিত যন্ত্রণা আছে ধার ঠারা আনি 200, 300, 400, 500 ওর দুধ কিনতেই চলে যায়, আমি না খেয়ে থাকি। 14 দিন পর আমি কিছু খাইনি। এখন কাজের মেয়েকে বলছি কি কাজের বুয়াকে যা আর কাজে এসো না, তো অন্য কোথাও কাজ নাও, কারণ ওরা তো অভাবী মানুষ, ওরা কি খাবে। তো ও খুব কান্নাকাটি করতেছে, আপা এত বছর কাজ করছে, আপনার অনেক অনেক দিয়েছি, অনেক খেয়েছে। এখন সব ফ্যামিলির তো অ্যাডজাস্টেবল না, কাজের মেয়েদের তো সবাই সব রকম করে না। তো বলছি না এখন তো আমার নিজেই চলতে পারি না, তোমরা কাজ টাজ নিয়ে নাও, আর আমি কাজ কষ্ট করে, ছোট একটা মেয়ে ছিল ওকে দাও, আমার বাচ্চারা দেখবে, আমি একটা কাজ বাজ করবো, কি করবো এখন, তোমার ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারতেছি না, সে কোথায় গেছে জানি না, হয়তো ব্যবসা বাণিজ্য নষ্ট হয়ে গেছে। এই বলার পর কাজের মেয়ে মহিলাটা চলে গেল, আর ওরা ছোট একটা মেয়ে দিল আমার ছেলেটা দেখার জন্য। তো মেয়েটার কাছে রেখে আমার বাচ্চাটা আমি, তখন আমার কত 15-16 দিন, আমি তখনও সুস্থ হইনি, আমি এদিক পড়ে যে ওদিক পড়ে যাচ্ছি, মানে সিজারে একটা মেয়ের অনেক ব্লাড যায়। তারপর ভালো ভালো খেতে হয়, আমি তো কিছু খাই না, শুধু না খেয়ে থাকি। তো মতিঝিল এসছি একটা ইন্টারভিউ দিতে, এটা অফিসে দেখলাম অলটেক্স, ওখানে লোক নিচ্ছে, ইন্টারভিউ দিতে এসছি। তো মালিক কারোর সাথে দেখা দেয় না, উনি খুব পর্দা মেনটেন্স করে, পুরুষ হলেও। তারপরে রিসেপশনে বললাম যে আমি একটু ওনার সাথে দেখা করতে চাচ্ছি, বলে না উনি তো ওনার সাথে দেখা করবে না, যে আমি দেখা করব, আমি ওনার মায়ের মতো, আমি ওনার সন্তান, আমি দেখা করলে কি হবে এই বলে। তারপর ওনার রিসেপশনে কোনো মেয়ে রাখে না, ছেলে রাখে। তো বলছে উনি কারোর সাথে দেখা দেয় না, বলছে আমি ওনার মা, কেন দেখা দেবে না, আমি ওনার কাছে হেল্প চাবো, একটা ভালো সুইটেবল জব চাবো, বা কিছু ফাইন্যান্স হেল্প চাবো, কোরবানি আসছে উনি হজে যাবেন, আমার এই ধরনের একটা টেন্ডেন্সি। তো উনি ঢুকতেই দেবেন, আমি বলছি না আমি মালিকের সাথে দেখা করবো, হয় আমার চাকরি হবে না, একটু ফাইন্যান্স হেল্প না হলে আমি চলতে পারবো না, আমার বাচ্চারা না খেয়ে আছে। তারপর রিসেপশন শুনে একটু খারাপ লাগলো, বলে ওই যে গাড়িতে যাচ্ছে বিট খেটে চেহারা, মানুষটার চেহারাটা ভালো না, একদম বিচ্ছিরি উনি, আমি ভাবতেই পারি না, আমি সামনে গিয়ে দাঁড়িয়েছি ছিলাম। তারপর উনি চোখে বুঝে বলতেছে যে আমি তো কোনো মেয়ে মানুষের দেখা দিন, আমার ওয়াইফ ছাড়া, সরি বলছে আমি আপনার মা। তখন উনি তাকাইল আমার দিকে, আপনার বলেন মা আপনার কি? তো বললাম যে আমি একটা ভালো জব চাচ্ছি, এই মুহূর্তে তো ভালো জব নেই, তাহলে আমার বাচ্চাটা না খেয়ে আছে, আমি কি করব? তো উনি আমাকে 10,000 টাকা দিলেন, যে এটা দিয়ে আপাতত চলেন, আপনার জন্য একটা চাকরির ব্যবস্থা করবো, যেহেতু আপনি আমার মা বলছেন এই জন্য আপনার সাথে কথা বললাম না, আমি কথা বলিনি। বা বাসায় চলে আসলাম, এসে বাসা ভাড়া কিছু রয়েছে এগুলো দিলাম, আর কাজের লোকের বিল টিল দিলাম, স্যাটেলাইটের বিল, টেলিফোন বিল টিল দিয়ে উঠলাম। আর অনেক খুঁজে আসলাম ওনাকে, আমার হাজবেন্ডকে, হ্যাঁ পাইলাম না, না পেয়ে মন খারাপ, কত ফোন করি কাউকে। ওনার যে ফ্রেন্ড, উনি অনেক উচ্চমানের লোক, ওনার ফ্রেন্ডের কাছে গেছি যে ভাই উনি কোথায়, উনি বজ ডাকতো নাকি, আপনার বজ কোথায়? উনি বলে হীরা তুমি আমার বচের বউ, কি বলবো, বজ তো দুবাই চলে গেছে, আর বাংলাদেশে ব্যবসা করবে না। তাহলে বজ দুবাই গেছে, আমাদের জানাবে না কিছু, আমার বাচ্চাটা না খেয়ে আছে, আমাদের হেল্প করেন। বলে যে না হেল্প করতে তো পারি না, আমিও সমস্যা আছে। উনি আর কোনো হেল্প করলো না আমাকে। উনি আমাকে একটা বুদ্ধি দিল কি, যে একটা ফ্ল্যাট নিয়ে তুমি বিদেশিদের ভাড়া দাও, বিভিন্ন রকমের গ্যাঞ্জাম সৃষ্টি হয়, এমন একটা বুদ্ধি দিল যেটা আমি অ্যাকসেপ্ট করতে পারলাম না। আমার বিবিকে ভালো লাগলো যে না না এগুলো না, কেন, আমি শিক্ষিত সচেতন, আমি পরিশ্রম করে খাবো, এটা ছোট কাজ করব, তার মধ্যে আমার একটা সুখ আছে, এগুলো করবো না, না না বিদেশিদের ভাড়া দেবো না, রোজা নামাজ না বিধর্মী ওর দরকার নেই। আমি আর ওনার ওটা এগ্রি হয়নি, এই জন্য উনি আর আমাকে হেল্প করলো না। আচ্ছা, আপনি কোন পর্যায়ে গিয়ে জানতে পারলেন যে আপনার হাজবেন্ডের এখানেই আছে এবং আপনার সাথে ফাঁকি দিচ্ছে? ওটা কতদিন পরে? তারপরে এটা জানলাম প্রায় ওর বয়স যখন 7-8 মাস,
তার মানে আপনার বেবির বয়স যখন 7 থেকে 8 মাস, তখন আপনি জানলেন কোন একটা কিছু, সেটা আপনি কি জানলেন? সেটা ওটা মতিঝিল একটা অফিসে গেলাম, বললাম যে এখানে উনি টিকিট দেয়? চৌধুরী বলে হ্যাঁ। আচ্ছা, আমি ওনাকে খুঁজছি, কেন আপনি কি আদম? আমি বলছি না, আমি ওনার ওয়াইফ। তো বললো কি বলছে, ওনার তো ওয়াইফ আছে, বাচ্চা আছে। ওই লোক বলছে যে ওনার ওয়াইফ আছে? হ্যাঁ, বাচ্চা আছে। আপনি কিসের ওয়াইফ? ওনার মেয়েরা তো বড় বড়, ওনার মেয়ে তো 2টা বার মেট্রিক পরীক্ষা দিবে, ছেলেও তো বড় হয়েছে, ছেলেও তো মনে হয় 3-4 পরে, এটা বললো। তো আমি বিশ্বাসই করেছি না, এটা মিথ্যা কথা। আপনি বিশ্বাস করেন না, আপনাকে বাড়ির ঠিকানা দিয়ে চলে যান। তো বাড়ির ঠিকানা দিল, ওই ঠিকানা বাসায় এসে মিলিয়ে দেখলাম ঠিকই, ওই যে বলছে এটা প্লট কিনছে, ওই ঠিকানাই এক ঠিকানা। আচ্ছা আচ্ছা। তারপরে আমি বাড়িতে গেলাম, ওই এলাকায় গিয়ে ঘুরে আসলাম, দেখলাম ঠিকই আছে। ওই বেরিয়ে আবার জিজ্ঞেস করলাম, দারোয়ান বললো হ্যাঁ সাহেব আছে। তা কেন যাবেন কি, বিভিন্ন প্রশ্ন করে। বলছি না, এমনি একটু কাজ ছিল, তো পরে আসবো। এবার চলে আসছি, কাটাই কাটাই চলে আসছি, আর যাইনি ভিতরে। কেন, আপনি কখনো যাননি ওখানে? না, কখনোই। আমাকে ও বলছে এটা প্লট, ওটা তো ফ্ল্যাট বাড়ি বলে না যে 5 তলা বাড়ি, সেটা একটা প্লট কিনছে। আপনি যখন জানলেন যে তার আরেকটা বউ আছে এবং তার ঘরে 2টা মেয়ে আছে, একটা ছেলে আছে, আপনি কখনো জাননি ওই ফ্যামিলিতে, পরিবারে? না, ওই জানার পর তো ওই গেলাম, গিয়ে ওই দেখে আসলাম বাহির থেকে যে এটা কনফার্ম কিনা। ভিতরে কখনো ঢুকেনি? ভিতরে কখনো ঢুকিনি, বাইরে দিয়ে দেখে আসলাম। আর ওই বড় যে এটা গেটটা ফাঁক দিয়ে দেখলাম, ও বলছিল যে আমি সোফা কিনতে গেছিলাম, সোফা নিয়ে গ্যাঞ্জাম হলো, এত টাকা দাম, অত টাকা দাম। আমার 2টা সোফা ছিল, 8টা কিনতে গেলাম। তখন দোকানদারকে বলছিল আপনি এত দাম বলেন কেন ভাই, এর চেয়ে দামি সোফা আমার পার্কিং এ পড়ে আছে। দেখলাম ঠিকই অনেক দামি একটা সোফা পার্কিং এ। ওইটা মিলালাম যে তো ঠিকই বলছে যে পার্কিং এ দামি সোফা পড়ে আছে, তাহলে আপনার সোফাটা এত দাম কেন? তখন দেখে চলে আসলাম। কিন্তু আপনি ওই পরিবারের সাথে কখন গেলেন, যে আপনি পরিবারকে গিয়ে? তারপর এসে আমি কি করলাম, যে আমি খুব জেদ ধরলো যে ও তো আসলে এগেনিস্ট হয়ে গেল আমার, এই ভালোবাসাটা তো নাই, ও এখন শত্রু হয়ে গেল, তাহলে ওর আর ভালোবাসা ধরে রেখে লাভ কি? আমার সন্তান নিয়ে কষ্ট করতেছি, আমার বাসা নেই, বাড়ি এলাকার নামাই দিল, সব জিনিসগুলো রেখে, অনেক দামি দামি জিনিস ছিল ঘরে, সব জিনিস মালয়েশিয়া আর সিঙ্গাপুরে ছিল, সবগুলা একটা ওই ফুলের প্লট, সব দামি ছিল, একটু যে দামি ছিল। আপনার বাড়ি ভাড়া দিতে পারছিলেন, সেই কারণে আপনার বাড়ি হলো ফার্নিচার রেখে আপনাকে নামিয়ে দিল। শুধু ওর বেবি কোটটা আনতে চেয়েছিলাম, যে শখ করে বানিয়েছিল, কিছুই দেয়নি উনি। মানে আপনার বাচ্চার বেবি কোটটা আনতে দেয় না, যে বাড়ি ভাড়া দিতে পারে না, সব রেখে দিছে। আর পাশের ফ্ল্যাটের লোকজনের কাছে চাবি দিছে, ওনারা পরে বাড়িওয়ালার কাছে গেছিলাম যে টাকা কেটে আমার আর কিছু জিনিস, সব দামি ছিল আমার ঘরে, কিন্তু বাড়িওয়ালা বলে কি, ওই যে মহিলা ছিল মিথি, ও সব নিয়ে গেছে। ও বলছে ভাবি কি দেবে, আপনাকে দিয়ে বলে নিয়ে গেছে, কিছু পাইনি। আর তারপরে কি করলেন? শখের জিনিস চলে গেল। তারপরে এখন আমি খুব জেদ ধরলো যে ও আসলে তো এগেনিস্ট হয়ে গেল, কি ভালোবাসা, কি বাসলো, বাচ্চাটা আসলো আর আমাকে পথে বসাই দিয়ে গেল, আমি এটা জব করতে পারতেছি না, কোথায় রাখবো, ওর জন্য মায়াও হয়ে গেল, বাচ্চাটা দেখতে এখন কি সুন্দর হলো, কি করে রাখি, কোথাও রেখে আমি কোথাও থাকতে পারি না, চলে আসি মায়ায়। তারপর চিন্তা করলাম, আমি অনেক বন্ধু বান্ধবের সাথে আলোচনা করতে যে আমি কি করতে পারি, ওরা বলতেছে একটা চাকরি মামলা করে দে, ও তো আসলে চিট, ও তো একটা হিপোক্রিট, মামলা করে দেয়। আমার চাস্তো বোন যে বিয়ে ছিল, ও বেশি এগ্রি হয় না মামলায়, কারণ ও তো বিদেশ যাবে, সব ও সলভ করতেছে, সব কিছু দিচ্ছে, ফাইন্যান্স দিচ্ছে, তারপর ব্যাংকে। আপনার চাস্তো বোনকে আপনার হাজবেন্ড হেল্প করতো? হ্যাঁ, হেল্প করতো, কিন্তু না আগে হেল্প করতো, ওই যে ও যখন পালাই গেছে তখন আর সব কাগজপত্র মেনটেন্স পেপার দিয়ে গেছে, এখন ওই জন্য বেশি নড়ে চড়ে না, যে আমি আটাই ফেলাই তাহলে তো ও যেতে পারতেছে না, বুঝছেন? আচ্ছা, আমি ওর সাথে এখনো কনসাল্ট নেই না, যে না আমি আমার মতেই চলবো, নিজের বুদ্ধিতে পাগলও ভালো, আমি আমার বুদ্ধিতে চলবো। আপনি মামলা করলেন? তারপর লিগালিটি গিয়ে আমি একটা কমপ্লেন দিলাম যে এই ঘটনা, আমার বাচ্চাটা না খেয়ে আছে, আমাদের খোঁজ খবর নেই না, ও তো বেশ এস্টাবলিশড। তারপরে কি হলো? দেওয়ার পর 15-16 দিন পর একটা ডেট দিল, সেই ডেটে আমি বাচ্চারা কুলে নিয়ে যাচ্ছি, আমার গাড়ি ভাড়া নেই, আমি সেই মিরপুর থেকে হেঁটে যাচ্ছি একেবারে শিবম বাগিচা, গিয়ে দেখি নিচে দাঁড়ানো ওর ফ্রেন্ড দুলাল ভাই দাঁড়ানো। আপনি এখানে কেন? শোনো, আমি কিছু দেখেন, কি শুনবো? ওনার হাত ধরতেছে আমার, আপনার হাত ধরছেন কেন? আমাকে হাত ধরে হাতের ভিতরে অনেকগুলা টাকা মরে দিচ্ছে আমাকে, আমি টাকাগুলো ফিকে ফেলে দিচ্ছি, যে টাকা দিয়ে কি করবো, আমার সন্তান না খেয়ে আছে, আমাদের খোঁজ খবর নেন না, আমার বাসা সব জিনিস বাড়িওয়ালা রেখে দিল, আমি এখন রাস্তায় আছি, কোনো বাসা নেই, কাজে বুয়ার বাসায় উঠতে হচ্ছে আমার, টাকা দরকার নেই, আমি ওকে দেখবো না। উনি দাঁড়াও এরকম করো না, পাগলামি করো না প্লিজ, চৌধুরী একটা ভদ্র মানুষ, মান ইজ্জত মেরো না, ইজ্জত আর লোকের ইজ্জত দাও, এরকম বুঝে তো জানি। বুঝে যাওয়ার পর ঠিক আছে, আমি চৌধুরী কোথায়? বলছে আসবেনি, তুই আমার কথা শোনো। ওনার কথা শুনে বাসায় আসছে। আচ্ছা, আবার ও আর ওই দিন যায়, ও দূরে ছিল,
দেখে আমি খুব রাগান্বিত, সামনে আসে না। পরে অ্যাডভোকেটদের সাথে কথা বলছে যে ঠিক আছে, আমি আমার ওয়াইফের সাথে আপনার যেভাবে মানিয়ে দিচ্ছেন সেটাই আমি মেনে নেব। তা ওনারা বললো যে সব এগ্রি হয়ে গেল, ওনারা যে যে কন্ডিশন দেয় সবটাই এগ্রি হয়ে যায়। পরে আমি যাওয়ার পর বলে কি, আপনার হাজবেন্ড তো খুব ভালো মানুষ, যেমন মিষ্টি ভাষা, যেমন দেখতে, আমাদের সবাইকে খাওয়ালো, সবাইকে খাওয়াইছে অফিসে গিয়ে, এবং যা বলছে তাই মেনে নিচ্ছে, তাহলে আপনি এত মেজাজ করেন কেন? এখন দেখি আমি খারাপ হয়ে যাচ্ছে। ঠিক আছে, মেনে নিলে তো আমিও মেনে নিলাম। তো ওনাকে আসতে বলেন, ডেট দিল। সেই ডেটে ও আগে গেছে, ও গেছে ঠিক 8টা-9টার দিকে সকাল, গিয়ে বলে যে ভাই আমার তো একটা বোর্ড মিটিং আছে অফিসে, বিদেশে অনেকগুলো লোক পাচ্ছিলাম, হজ যাত্রী ফেরত আসছে, আমার অনেক সমস্যা গেছে, কয়েক কোটি টাকার ব্যাপার, আমি সিগনেচারটা করে নিচে যাচ্ছি, আমার ওয়াইফ আসতেছে, বাচ্চাও নাকি আসতেছে, বাচ্চাটা নিয়ে ও সিগনেচার করবে আর নিচে দেখা হবে। এ চালাকি করে সিগনেচারটা করে চলে এসছে। আমি গিয়ে বলি ও কোথায়, আমি ওর সামনে সিগনেচার করবো? আমি ওকে বিশ্বাস করি না, ও একটা পিচ্ছিল মানুষ, ও খুব চালাক মানুষ। বলার পর বলে যে আপনি কেন বিশ্বাস করেন না? এত ভালো মানুষকে বিশ্বাস করেন না, কাকে করবেন? ওই অ্যাডভোকেট গুলো বলতেছে আপনি সিগনেচার করেন। পরে আমি সিগনেচার করছি। সিগনেচার করার পর ও ফোন দিছে, ওখানে ফোন দিয়ে আমাকে বলতেছে তুমি আমার চেয়ে চালাক হওনি, আমি অনেক চালাক, যা বলতেছে। এখন আমি দেখেন, যখন ওনারা ধরে তখন বলে কি, ভাই আমার ওয়াইফকে দেন একটু কথা বলি, হ্যাঁ মিষ্টি হেসে হেসে বলে। আবার যখন আমি ফোনটা ধরি বলে আসো এজিবি কলোনিতে আসো, তোমার সাথে কথা আছে। আমার মুখোশ খোলার মতো যোগ্যতা তোমার হয়নি, তুমি বাংলাদেশ কেন, তুমি বিদেশ থেকে ডিগ্রি আনলো, আমার মুখোশ খুলতে পারবে না, এটা বললো। তারপর আমি চিন্তা করলাম সিগনেচারটা করলে ফেলাম, আর এই ধরনের কথা বলে। সিগনেচারটা মূলত আপনারা করেছিলেন যে আপনারা মিউচুয়াল হয়ে গেছে, সব ধরনের সমস্যার সমাধান হয়ে গেছে, এগ্রিও। আচ্ছা, ওকে। তারপরে আমরা এজিবি কলোনি গেলাম, ওখানে একজন অ্যাডভোকেট ছিল, আমি, আমার চাচাতো ভাই, আর আমার এক বোন, আমার কাজের বউটা, আমাদের বাসার সবাই গেছি। যাওয়ার পর আমি একটু উত্তেজিত হয়ে যাওয়ার পর, ও খালি প্লিজ এভাবে করো কেন, ও বিভিন্ন কমেডি কথা বলে, হাসাতে চাচ্ছে আমাকে। আমি যে না, এইভাবে হাসা হয় না চৌধুরী, তুমি কিন্তু আমার সাথে খুব বড় ধরনের একটা বেইমানি করলা। আমি একটা আনমেরিড মেয়ে, আমি তো আর বিয়ে করিনি, তুমি আমার হাজবেন্ড, অথচ তুমি বাচ্চাটা হওয়ার পর আমাকে খাওয়াচ্ছ না, পড়াচ্ছ না, দেখছো না, সেই কত লাক্সারিয়াস লাইফ। এখন আমি কাজে বুড় বাসা থেকে, আরে থাকতে হবে না, তোমার ওসব থাকতে হবে না, কালকে তোমাকে একটা পেমেন্ট পাচ্ছি, আমি 2 কোটি টাকা দিয়ে দেবো, তুমি টাকাটা নিয়ে বাড়ির ধারা বা বনানীতে উঠে যাবে একটা অ্যাপার্টমেন্টে, একটা হলুদ ট্যাক্সি ক্যাব দিচ্ছি, ওটা দিয়ে বাজার খাবে, কোনো অসুবিধা নেই, হেলে চিন্তা করো না, প্লিজ এগুলো ভাবো না, তুমি শান্ত হও। এবার বুঝে আমাকে, বুঝাবার পর ঠিক আছে কবে টাকা দিবে, এই যে পেমেন্টটা পাচ্ছি কালকে পরশু এরকম করতেই আছে। 1 টাকাও দিচ্ছে না ভাই, এরকম করতে করতে 7 মাস গেল। এখন আমি যেখানে থাকি সেখান থেকে 4-5 দোকান থেকে বাজার এটা সেটা নিয়ে আসছি, আর এই ফাঁকে ফাঁকে আমি একটা টিউশনে গেলে একটা বাচ্চা স্ট্যান্ডার্ড 1-এ পড়ে, ওকে পরে ওখানে 3000 টাকা পাই, ওকে কোলে নিয়ে পড়াতে যে সমস্যা হয়, ওই যে বাপটা, ওই মেয়েটার যে ফাদার, উনি বলে যে এইভাবে হবে না, উনি বাচ্চা নিয়ে আসে কেন, উনি একা আসবে, বাচ্চাটা কোথায় রাখবো ভাই বলেন, কাজের মেয়ের কাছে রেখে বাচ্চাটা যেতে পারি না, ছোট একটা মেয়ে, একদম 7 বছরের একটা মেয়ে। তারপর তবু ওনার বউটা বলে কি থাক, অসুবিধা আছে, বড় লোকের বউ ছিল, আজ কিছু নাই, থাক, উনি একটু ছাড় দেয় আমাকে। বাচ্চাটা আবার আমাকে খুব পছন্দ করে, আন্টির পর আমার ভালো লাগে। এবার বাচ্চাটা পরে ওই টাকা দিয়ে একটু চলি কোন রকমের, ওকে এখন আর দুধ খাওয়াতে পারি না, ল্যাকটোজেন খাওয়াই, যে মিল্কবিট আছে না, অনেক পানি মিলিয়ে খায়, বাচ্চাটা মোটা হয়েছে কিন্তু হালকা, ওই যে খাওয়াতে পারি না এই জন্য। তারপরে এখন বলে আজকে টাকা দেবো, কালকে টাকা দেবো, আসো ওখানে আসো, ওই একটা স্কুল আছে না, শেরে বাংলা স্কুল ছেলেদের, ওখানে আসতে বলে, ওখানে যাই, আমার 2 কাপ চা খাওয়ায়, হাসায়, আবার আমরা পাঠাই দিই রিক্সা ভাড়া দিয়ে, এরকম দেয় না, আমার মনটা নষ্ট হয়ে গেল। এবং আপনার সাথে আপনার বাসায়ও আসে না, থাকেও না, আমার ওখান থেকে বিদায় দেয়, এরকম করে। তো আপনি যখন জানলেন যে তার আরেকটা বউ আছে, ওসব হয়তো জানি না, তখনও জানিনি। আচ্ছা, তো ওনার বাসায় আপনি কখনো গিয়েছিলেন? আপনি ওনার ওয়াইফের সাথে ফেস টু ফেস কখনো হয়েছিলেন? হ্যাঁ, তারপর এই তো সামনে গেছি। তারপরে এখন এইভাবে করার পর আমি চিন্তা করলাম ওকে তো এইভাবে ধরা যাবে না। আমার স্বাস্থ্য ভাই বলে কে, ও কিন্তু খুব পিচ্ছিল মানুষ, ওর মামলা করে দিক কোর্টে। তখন কোর্টে মামলা করার পর, এখন ওই মামলাটা পাওয়ার পর ও আমাকে ফোন দিছে, ফোন দিয়ে বলে কি তুমি আমার বাসার ঠিকানা জানছো না জামালের কাছে? বলছি হ্যাঁ, তুমি বাসায় আসো। তখন বাসায় আমি গেছি। বাসায় যাওয়ার পর, যে বাসা আপনি অনেক আগে দেখে আসছিলেন? হ্যাঁ, দেখে আসছিলাম, আমার বাড়িটা আর কি, বাসা ওর নিজস্ব বাড়ি, 5তলা বাড়ি। তারপরে দারোয়ান দেখলাম, আমাকে বেশ সুন্দর করে ঢুকে দিল। দারোয়ানকে বলছে যে বোরখা পরা থাকো, মহিলাটা জানে যে বোরখা ছাড়া আমি কোথাও জীবনে বের হবো না, বুঝছেন, বেশ ঢুকতে দিল। আপনার ছেলেকে সাথে করে নিয়ে গিয়েছিলেন? হ্যাঁ, ও তো ছোট তখন। গেছি, ওর তখন বয়স কত? ওর বয়স তখন 1 বছর হয় নাই। আচ্ছা আচ্ছা। তখন যাওয়ার পর দরজা নক করলাম, দরজা কলিং বেল চাপ দেওয়ার পর দরজা খুলছে একটা মহিলা, সে অপূর্ব সুন্দর, মনে হয় কি ভেস্তের অপসরী,
সে সাধারণ মানুষ না, অপূর্ব সুন্দর। আমি কেউ ঠান্ডা হয়ে দেখছি তাকে। বলছে আপনি এটা কি চৌধুরী বাড়ি? বলছে হ্যাঁ। বলছে আপনি কেন আসছেন? এই তো কাজ ছিল। আপনি কে? আমি মিসেস চৌধুরী। উনি বললো। তারপর আমি একটু ভিতরে আসতে পারি আপু? বলছে হ্যাঁ আসেন, বসেন। বসার পর আমি বললাম যে এত সুন্দর, আপনাকে রেখে আপনার হাজবেন্ড বিয়ে করতে পারলো? আপনি তাকে বললেন যে আপনাকে রেখে আপনার হাজবেন্ড বিয়ে করতে পারলো? বিয়ে করতে পারলো। কাকে? আমি আমাকে। এই যে আমার ছেলে, আমি। নেভার, এটা কোনোদিনই হতে পারে না। চিৎকার দিয়ে উঠছে, বিকট এক চিৎকার। বাবলু এটা হতে পারে না, এটা বললো। বাবলু ছিল আপনার হাজবেন্ড নাম? হ্যাঁ। ওনার মা আসতো না, মা খুব কোঅপারেটিভ। ওনার মা এসছে, এসে ও মেয়েকে বুকে জড়িয়ে ধরলো, এক হাত দিয়ে, আর এক হাত দিয়ে আমাকে ধরলো। আমাকে সবাই বসালো আর মেয়েকে বললো তুই স্থির হ, সবকিছুই তো তোর। ও এসে বললে অমনি তুই ভেঙে পড়লি, তুই কাছের পুতুল, স্থির হ। ওনার মা খুব কোঅপারেটিভ, সমস্ত ঘটনাটা চাপড় দিল। ওনার ভাই আবার খুব অল্প বয়সী ছেলে, তো সে এসে টেবিলটা ফিকে মারলো আমার গায়ে। আমি তো বাচ্চার জন্য আমি টেবিলটা আবার এরকম ফিরে, ও একটা বকা দিচ্ছে, আমি ওনাকে একটা বকা দিয়ে দিচ্ছি, ওর মাকে। ওর মা বলে কি আমাকে বকাটা দিলে কেন? আমি বললাম খালাম্মা আসলে আমি উত্তেজিত হয়ে গেছি, ডোন্ট মাইন্ড, কিছু মনে করেন। আপনার ছেলে তো ছেলেকে বকাঝকা দিয়ে থামালো। আর ভাবছি যখন ছেলেকে থামালো তাহলে ব্যাপারটা হয়তো ওনার একটা আমাকে কিছু সলিউশন দিবে যে তুমি এভাবে করো, এভাবে করো। আর ও কিন্তু বাসায় ছিল, ওর বাবা বাসায় ছিল। সে ওর নিজের সবাই তো ওখানে একটা গেট, এখানে অনেকগুলো রুম, নিজস্ব ফ্ল্যাট, ও বের হয়ে গেছে কোন একটা দিকে। This track was downloaded from FusionBD.com. আর ও বলে গেছে, বের হওয়ার সময় বলে গেছে যে আমাদের যেন মেরে ফেলে, আমাকে আমার সন্তানকে এখানে বিদেশ করে দেয়, এটা বলে গেছে ওদের। যেগুলো সব ব্ল্যাকমেইল, আমার ব্যবসা বাণিজ্য নষ্ট করার জন্য এগুলো করতেছে। মানে উনি আগেই পরিবারকে কনভিন্স করেছে যে এটা ব্ল্যাকমেইল করতেছে আমাকে, এরকম ভাবে এই মহিলাটা অনেকদিন থেকে আমাকে আগে থেকে ব্ল্যাকমেইল। হ্যাঁ, ও আমার এক ফ্রেন্ডের ওয়াইফ, এই বলছে আমার ফ্রেন্ডের ওয়াইফ, কিন্তু এখন এইগুলো দাবি করতেছে ওকে বিদেশ না করলে আমি কিন্তু কোন রকমের ব্যবসা বাণিজ্যে শান্তি পাবো না, এটা বলছে। বলার পর এখন ওর শাশুড়ি কিন্তু ওকে জবাব দিতে করছে। ওর বড় শালা যে, সে বলে না না আমি এটা বিশ্বাস করি না, উনি আবার ওপেন হার্ট সার্জারি অপারেশন হয়েছে, অসুস্থ। বলছে না না আমি তো মরেও যেতে পারতাম, আমি সত্য কথা বলেই মরবো। এতে হাঁটছে বাবলুর মতো, চেহারা বাবলুর মতো। কি বলেন মহিলা মিথ্যে কথা বলে? আপনার বেবিকে দেখে সে বলছে? হ্যাঁ, বেবিটাকে ও বলতেছে। আর ও তার মতোই হাঁটে, নুয়ে নুয়ে, সবকিছু তার মতো। এখন ওকে না কি জানি খাওয়াচ্ছে, আমি ভয় পেয়ে যে খেলাম এটা সেটা খাওয়া, তোমার ছেলেকে মারবো না মা, ভয় পেও না। ভাবছি পরিস্থিতিটা, আমার কিছু খাবার দিল, খাও। 9টার দিকে গেলাম আমরা, 3-4 বেজে গেল। দুপুরে খাবার দিল, খাওয়া আমার খেতে ভালো লাগছে না। হঠাৎ আমি দুপুরে খাবার আগে শুনি কি ওর শালা বলতেছে আমাকে, আর একটা ফোন করতেছে যে না বেশি ঝামেলা নেই, খুব ছোটখাটো মানুষ, একটা সাথে ছোট বাচ্চা, বেশি অল্প একটা ছোট ধরনের একটা কিছু আনিস, মানে অস্ত্রপাতি আনতে বলছে, আর বস্তা টস্তা ঠিক আছে, লাশ বের করতে সমস্যা হবে না। এই কথাটা শুনে আমার কলিজাটা একেবারে, তাহলে আমাকে মেরে ফেলবে, আমাদের আবার রাখবে না, আমাদের মেরে ফেলবে। আমি 100 আমি বাঁচবো না। আমি খুব দোয়ানেস পড়ি, তারপরে যা দোয়া কালাম আছে মুখস্থ, ইয়াসিন সূরা পড়ি, আর রহমান সূরা পড়ি। জানলা আমার জীবনটার জন্য ভাইয়া সবারই মায়া, বলেন যত অসহায় থাকি, জানলা আমি যেন বেঁচে থাকি। আমার বাবাটা এর আগে আত্মহত্যা করতে চাইছে, এখন বাবুটা একটু বড় হয়েছে তো মায়া লাগে, ওর জন্য বাঁচতে ইচ্ছে করে। আল্লাহ আমাদের জন্য মা না মারতে পারে, আল্লাহ তুমি একটু উসিলে আমাকে বাঁচাও, হায়াত থাকলে অবশ্যই বাঁচবে। এগুলো বলতেছি মনে মনে। ভাত খেতে বলে খাইনি আমি, ওনার শাশুড়ি বলে খাও খাও, তুমি মন খারাপ কেন মা? উনি খুব কোঅপারেট তো, আমাকে বুঝাচ্ছে না ব্যাপারটা, ওরা তো আসতেইছি। পরে আমি নিচে গিয়ে দারোয়ানকে বলি কি ভাই আমাদের একটু যেতে দেওয়া যায়, বাচ্চারা ও উপরে, আমি বেরিতে পারলেই তো আরে নিতে পারবো লোকজন ডেকে। দারোয়ান বলে আপনাকে তো বের হতেই দেওয়া যাবে না, উপর থেকে অর্ডার আছে, দেখেন না একজন একজন করে ঢুকে একজন একজন করে বের করি। তখন চিন্তা করলাম তাইলে তো আর আমার বাঁচা হবে না। তোর ওই যে ছোপাটার কথা বলছে যে আমার পার্কিং এটা দামি ছোপা পরে আছে আর এত দাম, ওই ছোপাটার উপর বসে চিন্তা করতেছি যে কতদিন আগে এই ছোপাটার কথা বলছে, তাই মরার আগে বসে থাকি, মরবই তো, আসবে মারবে, এখান থেকে বের হবো না, কত নিজের সবারই নিজের সবকিছু, যা বলবে তাই, কাজের লোক টোক সব কনভিন্স করা। পরে 2টা লোক আসছে, লম্বা 2টা ছেলে, ইয়ং ছেলে, সে এবারে ওর ইশারা দিচ্ছে ওখানে বসে যে আমরাই ক্যান্ডিডেট। তারপর ছেলেটা আমার ব্যাগটা কেড়ে নিয়ে বললো দেশ কোথায়? বললাম আমার দেশ বরিশালে। ব্যাগটা নিয়ে দেখলো ব্যাগের মধ্যে কিছু কোনো বোমা টোমা অস্ত্রপাতি আসেনি, না আমার বাচ্চার একটা ফিডার আর ওই একটা কাবিনের কপি ছিল, ওই কপিটাও পড়ছে।
পড়ার পর দেখে যে ওর নানা বাড়ি, ওর নানা আমরা এক বংশী, যে আপনাকে মারতে আসছে যে ছেলে, দুইটা ছেলে, ওই একটা ছেলে আর কি আমার দেশের ভাগ্নে হয়। তো আমার ভাইয়ের নাম বললো যে আপনি তার বোন? বলছি হ্যাঁ। আপনি তো আবার খালা হন। তারপরে আমার আব্বার নাম বললো যে আপনি তো সম্মানিত লোকের মেয়ে, আপনার অবস্থা এইভাবে কেন? তো বলছি বাবা এখন তো বলা যাবে না সবকিছু, কি করবো এখন? যে খালাম, আমি বলতেছে খালাম্মাই বলি আপনাকে। দারোয়ানটাকে আবার না দেখে বলতেছে, কারণ ও যদি আমাকে পুরো হেল্প করে তাহলে ওর বন্ধুর সাথে বেঁচে যাবে, একসাথে লোক তো। তা বলছে আপনি কিভাবে? তাহলে আমি একটু উপর দিকে আসি। উপরে গিয়ে ওদের সাথে মনে হয় ওদের কনভিন্স করছে যে ভিতরে বসে কিছু করা যাবে না, বাইরে বসে করবো, বাইরে অপারেশন হবে আর কি। আমাদের নিয়ে বের হলো। বের হওয়ার পর বলতেছে আপনাকে তো আসলে মারতে নিয়ে আসছে আমাকে, আপনি তো মরেই গেছিলেন। আমি যদি ব্যাগটা না খুলতাম, কাগজটা না বের করতাম, তাহলে তো জানতাম না আপনি যে মীর সাহেবের মেয়ে, আর আমি তো আপনাকে ছাড় দিতাম না, আমার কাজই তো এইটা। তো এখন যান থানায় গিয়ে একটা মামলা টামলা করে এইটা জিডি করে আসেন যে আপনাকে আটকে রেখেছিল এবং আপনাকে মারতে চেয়েছে, উল্লেখ করে আপনি পুলিশ নিয়ে আসেন। এখন তো কোনো প্রমাণ থাকলো না, যেহেতু আপনি মামলা করছেন, মামলার মিউজিয়ামের জন্য আপনাকে ডাকলো। পরে আমি থানায়, মোহাম্মদপুর থানায় গেলাম। ওরা টাকা চায়, জিডি করতে শুধু টাকা চায়। ভাই আমার তো টাকা নেই। থানা থেকে কি বললো আপনাকে? থানা থেকে একজন সাব ইন্সপেক্টর দিল, একটা জিডি করলাম, জিডিটার উপরে একটা সিগনেচারও করলো না, বলে আমরা দেখে আসি। বলে জিডিটা করার পর উনি চলে আসছে আমার সাথে ওই বাসায় গাড়ি নিয়ে আসার পর দারোয়ান খবর দিচ্ছে, ও তো আবার সরে গেছে, ও তো আর বাসায় নেই। পরে বাসায় না থাকলেও ওর ইচ্ছা করলে পাইতে পারতো, তারা খুঁজতে পারতো, দেখতে পারতো, কিন্তু তারা খুঁজে নেই। বেডরুমে ওরা ওর বউকে বেডরুমে ডাকছে, অফিসারকে, যে আমার কথা শুনে। এবার শুনলাম আলমারির খোলার শব্দ হলো, টাকা ধরাই দিছে। মানে বের হয় বলে কি যে এই ভেবেই আসলে কিছু কিছু মেয়ে মানুষ আছে ঢাকার শহরে, সে ব্ল্যাকমেল করে বড় লোকদের চলে। কি বলবো, চলেন আমাকে বলছে নিচে চলেন। না এইভাবে আপনি এদের সাথে পারবেন না, শুধু ঝামেলা করে। আপনার বাচ্চা চেহারা, হ্যাঁ পুলিশ অফিসার, হিন্দু একটা পুলিশ অফিসার, বলছে বাচ্চা চেহারার সাথে তারপরে মিললে। ওকে সবাই দেখে নেপালি বাচ্চা বলতো, ছোটকালে নেপালি বাচ্চা মাথা ছিল। বাচ্চা কোথায় টোকাই মোকাই নিয়ে আসছে, হাঁটেন। আমাকে একটা মূল্যহীন ভাবলো। আমি যে নিয়ে গেলাম পুলিশটা, সে আমার দাম দিল না। পরে বাসায় চলে আসলাম, যে থাক, ওরা চলে গেল থানায়, আমি বাসায় চলে আসলাম। আসার পর এখন তো ওই থানায় এই কোর্টে হয়, প্রত্যেক তারিখে আমরা যাই। এখন কোর্টে উনি বললো যে এই সিগনেচারটা আমার না। এখন আমি কোর্টে উঠে আমার যে অ্যাডভোকেট যে কথা বলতেছে, আমার কথা পছন্দ হয় না, তার চেয়ে আমি বেশি ভালো বলতে পারি। আমি বলছি আপনি কি বলেন, আপনার তো ভালো লাগছে না, আমাকে বলতে দেন। আমি বলি না, আমাকে কোনো কথা বলতে দেয় না। আর উনি আসে 25 জন 30 জন অ্যাডভোকেট নিয়ে, আর আমি একটা ছোটখাটো অ্যাডভোকেট, তাও কথা বলে না। আমি যা বলি ও বলে না। হ্যাঁ, তা আমি বলছি আমাকে বলতে দেন না, উনিই বলবে। এখন ওনারা বলে যে আমি ব্ল্যাকমেল করছি, বিভিন্ন রকম মানে ম্যাজিস্ট্রেটকে বোঝানোর চেষ্টা করে, ম্যাজিস্ট্রেট সেটাই বোঝে। আমি কি বলবো, আমি খালি ওর দিক তাকাই, যে আমার সন্তানের দিকে একবার তাকাই। আমার বাচ্চাটাকে আমি দামি ড্রেস পরে, তখন আমি ইউনিলিভারে চাকরি করতাম, দামি ড্রেস পরাই নিতাম, চকচক করতো বাচ্চাটা দেখে ওই আর এক কোটের ম্যাজিস্ট্রেট পর্যন্ত কুলে নিছে, ওকে যে দেখতো সেই কুলে নিত, এক্সিলেন্ট দেখাতে ছোটকালে। কিন্তু ও সামনাসামনি এভাবে ওর দিকে এক দৃষ্টিও তাকাইতো না, কখনোই তাকায়, নিজের বাচ্চার দিকে কখনো তাকাতো না, কখনোই এসে তাকায়নি ওর দিকে। সেটা আমি লক্ষ্য করতাম, কুটি তাতে কি হয়েছে, আমার দিক তাকে অনেকবার দেখছে যে আমার কি মুভমেন্ট, কিন্তু বাচ্চাটার দিকেও কোনো সময় তাকায়নি। তারপর এভাবে তারিখ যাচ্ছে, বছর খানিক মতো মামলা চলছে। ও চিন্তা করলো যে মামলায় যদি হীরা, ও তো জানতো আইন টিন, আমি তো আর জানতাম না যে উচ্চ আদালত করলে, ডিএনএ টেস্ট করলে তো বের হয়ে যাবে যে আমার সন্তান, এগুলো যাতে না করতে দেওয়া যায়, তাহলে সে বুদ্ধি করি ওই করে আমার যে অ্যাডভোকেট, তাকে আমি 50 টাকা 100 টাকা 200 টাকা 500 টাকা দিই, ও বেশি করে টাকা দিয়ে ফেলছে। আপনার অ্যাডভোকেটকে আর সাক্ষী যারা ছিল, আমার যে আমাদের বাসার দারোয়ান ছিল, তারপরে আমার দুঃসম্পর্কে চাস্তো ভাই একটা ছিল, তারপর ওই যে দুলাভাই, এদের সবাইকেই কনভিন্স করে ফেলছে। আমার সেই চাস্তো ভাইকে 3 নম্বর সাক্ষী ছিল, সাক্ষী 2 লাখ টাকা দিয়ে দিয়েছ, সে আর আমার বাসায় আসে না। তারপর অ্যাডভোকেট আমাকে যে মামলার যেদিন জাজমেন্টটা হবে সেদিন তো আমাকে জানাবে, আমি উঠবো, আমি খারাপ একটা রেজাল্ট হলে তো আমি জানবো যে এই রেজাল্ট আমাকে দিছে, যেহেতু মামলাটা 1.5 বছর 2 বছর চললো, কিন্তু সেই জাজমেন্টের তারিখটা আমাকে সে জানায়নি। আমাকে বলে যে আপনি ঢাকায় থাকেন না, কারণ ওরা তো লোক বেশি ভালো না, আপনাকে মেরে ফেলবে, আপনার সন্তানকেও মেরে ফেলবে। জীবনের মায়া তো সবাই ভাইয়া, জীবনটার চেয়ে বড় কি আছে। তারা আমি আমার বান্ধবীর বাসা আছে রংপুরে, ওখানে গিয়ে থাকি। তা বান্ধবীর হাজবেন্ডটা এক আমার ভালো লাগে না, থাকি অনেক কষ্ট করে, ওর মুখের দিক দেখে। ওর হাজবেন্ডটা ডাক্তার, কিন্তু একটু কেমন উশৃঙ্খল টাইপের, আমার ভালো লাগে না, চলে আসি আবার।
এসে এসে ঢাকায় কাজে ওর বাসায় থাকি, আর ওই ছোটখাটো কাজ কাজ করি, তারপর ওরকে নিয়ে টিউশনি করি, এভাবে দুধের টাকাটা আমি খাই না খাই 3 দিন 7 দিন, এখন অনেক না খেয়ে থাকি। খাওয়াটা আমি ধরি না, যে জীবনটা বেঁচে থাকতে পারলে, বাচ্চাটাকে বাঁচাতে পারলে। তারপরে এখন আমি তো আর জানি না যে আমার মামলা ফাইনাল হয়ে গেছে। আমি অনেকদিন পর ফোন দিছি অ্যাডভোকেটকে, কি বাসার ভাই আপনি তো আমরা কোনো রেজাল্টই জানালেন না, আমার মামলাটা কি ফাইনাল হবে না? ফাইনাল হলে আমি আর যদি এখানে ঠকে যাই, আমি আর একটা কোর্ট করবো, আরেক রকম মামলা করব। আমি তো 100-100, আমার সন্তান ওর, এবং এই পৃথিবীতে আমি জন্মগ্রহণের পর আমার যৌবনের আমি বড় হয়েছি, কোনো পুরুষ আমার হাতটাও ধরে নেয়। আমি সেরকম একটা তালেবান ফ্যামিলির মেয়ে, কাজী আমি তো জানি আমি কাবার চেয়ে পবিত্র, ওই একমাত্র আমার স্বামী, এবং ও আমার সন্তানটা জন্ম দিয়েছে। আমি যত বড় কোর্ট হোক, আমি সেখানে যে প্রমাণ করতে পারবো আমার সন্তান। কি বললো তারপর? এখন ও বলে কি যে কি বলেন এগুলা, একটা কথা হয় নাকি? আপনি কবে আপনার মামলার ফাইনাল হয়ে গেছে? কি বলেন মামলা আমি জানবো না? আপনি তো আসেন না, আপনি তো খুঁজে পাইনি। কেন? আমার মোবাইল নাম্বার আছে, আমার যে আমি যে রংপুরে থাকি সে TNT নাম্বার, বাসার নাম্বার, ওই অফিসে দুলাভাইয়ের নাম্বার সব ওর কাছে আছে। তাহলে কোনোটা পাইনি আপনাকে? কবে গেছে? গেছে, বেশ ভালো কথা। আমি 2 মাস পর ফোন করছি, বলতে পারতো না যে আপনি হাইকোর্ট করেন, 3 মাসের মধ্যে নাকি হাইকোর্ট করতে হয়, সেটাও আর বলেনি। অনেকদিন পর 90 দিন যাওয়াটার পর বলে কি আপনি তো হাইকোর্ট করতে পারতেন, যোগাযোগ করলেন না। কই হাইকোর্ট করতে পারতাম মানে? বল 90 দিনের মধ্যে হাইকোর্ট করতে এখন তো সময় নেই। ওইভাবে জাজমেন্টটা হয়ে গেল, ওভাবে ওই জাজমেন্টটা রয়ে গেল। ওকে আর পেলাম না। এখন চিন্তা করলাম একদিন ওর সাথে যোগাযোগ করি, হ্যাঁ, ওর বাড়ির সামনে যাই, গিয়ে ওকে কিছু বুঝেই বলি যে দেখো বাচ্চাটা নিয়ে এত সমস্যা আছি, এখন আমি কি করব, বাচ্চাটা কি করে বাঁচাবো? তোমার তো অনেক আছে, কেউ জানবে না, বাচ্চাটাকে শুধু তুমি খাওয়ারটা দাও, আমি একটা কাজবাজ করে বাচ্চাটা নিয়ে চলি। এখন গেছি, ওর বাড়ির সামনে দাঁড়িয়েছিলাম, দেখি ও ঢলতে ঢলতে বের হয়েছে। ওদিন ওর গাড়ি নষ্ট। বের হওয়ার পর ও তো বিদেশি স্টাইলে চলতো। বের হওয়ার পর এখন ও একটা সিএনজিতে না বেবি ট্যাক্সিতে উঠছে, তখন সিএনজি ছিল না। ওঠার পর আমি উঠে গেছি, ওর পাশে বসছি। বসার পর এখন ওর লোকে অনেকগুলো পাসপোর্ট, সাইড ব্যাগেট, অনেকগুলো টাকা। এখন আমি বলি আজকে তোমাকে ধরছি, বরিশাল্লা মাইয়া, তোমার আজকে জবাই দিয়ে খাবো। এখন বলে কি করবা? কিচ্ছু পারবো না, কুটেই পারো না। দেখো না, তুমি আমাকে ব্ল্যাকমেল করছো, এটাই প্রমাণ করেছি তুমি খারাপ নেই, এটা বলে তুমি কিছু পারবে না। তোমাকে আজকে এখানে আমি ধরে নাড়াচ্ছি ওকে, বেবি ট্যাক্সিতে বসে। এখন বেবি এলার বলতে চাই, বেবি থামো, বেবি থামো। এই মহিলা আমার সাথে, মহিলা বলো কেন, ভুলে গেছে আমাকে, মানে নর্মাল কথা বলতে চৌদেশি ভালোবাসার কথাগুলো মনে করো না। রাতের পর রাত আমাকে নিয়ে ঘুরতে, বড় বড় হোটেলে খেতে, কত দামি জিনিস দিতে, কত ভালোবাসতে। আমার ছেলেটার নাম পর্যন্ত তুমি সিলেক্ট করছো, তুমি দিয়ে নাম, যেহেতু তোমার নাম হীরা, ওর নাম হবে হিমেল বা হিম, তুমি সিলেক্ট করে দিলে। আর তুমি আজ আমার সন্তানে কিছু দিচ্ছ না, সে না খেয়ে আছে, তার ঘরে দুধ নেই, কিছু খাবার নেই, জানো না, আমার একটা ভালো চাকরি নেই। এই বলতেছে, ও শুনতেছে মতিঝিল পর্যন্ত আসার পর ও গাড়ি দিয়ে নেমে গাড়ি ভাড়াটা দিয়ে দেখো 1 পাও আসবা না আমার পিছিয়ে। এখন একবার এক রিক্সাওয়ালা আমাকে বলে কি হয় আপনাকে, আমার হাজবেন্ডকে ধরেন ভালো করে, আমরা আছি। আমি আবার ধরলাম না, যে ও যদি আবার অন্য আজে বাজে কিছু বলে, ভয় আমি আবার ওকে ছেড়ে দিলাম, কিছু বললাম না। বাসায় চলে আসলাম। বাসায় চলে এসে ওর একটা নাম্বার নিয়ে আসছে, যে অফিসে বসে ওই নাম্বার নিয়ে আসছে। নাম্বারে ফোন করছে একদিন, ও বুঝে নেয় যে আমি ফোন করছি। হ্যাঁ, তার আমি বলছি কি একটু ওর পিএস কে বলছি একটু বচকে দেওয়া যায়, তার দিছে। তারপর বলছে আমাকে একটু সাহায্য করো, আমি তো সমস্যা আছে, বাচ্চাটা নিয়ে, বাচ্চাটা না খেয়ে আছে। কিন্তু কোনো কথাই এসে বললো না যে বাচ্চাকে কি দেবে না দেবে। তুমি তো মামলাই করছো, আবার আমাকে ফোন করো কেন, তোমার তো লজ্জা থাকা উচিত, যেহেতু মামলা করছো তুমি আর কখন আমাকে ফোন দিবে না। পরে আর ফোন দিনে যে না। কিন্তু ওর বাড়িতে আমি চিঠি দিই, বেরাই এখনো চিঠি দিই, প্রত্যেক বছর 3-4টা চিঠি দিই, 5টা চিঠিও দিই। এবছর 3টা চিঠি দিয়েছি। আবার ভয় দেখায় যে আমি ডিএনএ টেস্ট করবো, আমি কোর্টে উঠবো, এটা সেটা। ও তো জানে আমি কোর্টে উঠতে পারবো না। তো মানবাধিকার আছে না, গত বছর ডিসেম্বরে মানবাধিকার বাস্তবায়ন ওখানে সিগমা হুদার, ওইটা গিয়ে আমি বললাম ডিটেলস যে আমি আসলে কি করতে পারি, বাচ্চারা আমি খুব অসহায়, কোথাও যেতে পারি না, কিছু করতে পারি না, বা আমি এখন অসুস্থ, হার্টের রোগী হয়ে গেছি, চিন্তায় আমি ওটা কাজ করতে পারি না, বাচ্চাটা কি খাওয়াবো, কিভাবে বাঁচবো আমরা। আপনি একটু, যেহেতু আপনারা মানবাধিকার বাস্তবায়ন করে, তা আমার সন্তানের অধিকারের বাস্তবায়ন করে দেন, এই বললাম। ওনারা একটা চিঠি দিল ওনাকে। চিঠি দেওয়ার পর উনি 27 তারিখে আমাকে আসতে বললো। ওনাদের উচিত ছিল যে আজকে আপনাকে অ্যাকসেপ্ট করবো না, 27 তারিখ আসেন। উনি যেহেতু 27 তারিখে আসবে না, সবখানেই দেখি গরমিল ভাইয়া, বুঝছেন। ওনারা আমি 27 তারিখে আসবো, ওনারা আসছে 24 তারিখ।
এসে সিগনেচার করে বলে গেছে যে আমরা তো এটা একটা মামলা হয়েছে, মামলার জাজমেন্টে আমরা জয়ী হয়েছি, ও এই মহিলা ভালো না, এটা সেটা, এই বাচ্চাটা নিয়ে সমস্যা করতেছে, এই সন্তান আমাদের না, আমরা কিছুই জানি এই সম্পর্কে, আমাদের বাড়ি খাওয়ার জন্য এগুলো করতেছে, এগুলো বলে টলে উনি চলে গেছে ওই ওনার কাছে। উনি আবার 29তম বিসিএস ক্যাডার, মেয়েটা ম্যাজিস্ট্রেট হয়েছে। এখন উনি আমাকে বলতেছে আমি 29তম বিসিএস ক্যাডার। আপনার 29তম না 32তম, আপনাকে আমি মূল্যায়ন করতে পারি না, কারণ আপনার 27 তারিখ ডেট, আপনার যে কমিটমেন্ট, আমি 27 তারিখ, ওনাও 27 তারিখ, আমার সামনে বসে ওনারা বলবে যে এটা আপনি 24 তারিখ তাদের সিগনেচার রাখলেন কেন, তাহলে 27 তারিখ আমার কি মানবাধিকার মূল্য আপনারা বাস্তবায়ন করবেন, আপনার আসলে লোক ভালো নাই বলে আমি ওখান থেকে চলে আসলাম, যে না ওখানে আমি কোনো বিচার পেলাম না, এভাবে রয়ে গেল। এবার আবার অ্যাডভোকেটের সাথে আলোচনা করলাম যে আসলে এই ওর কিভাবে একটু অধিকার দিতে পারি। ও ইদানিং এখনো বড় হয়েছে না, এখন জিজ্ঞেস করে মা স্কুলে 2 বছর পড়াইনি, এবার ভর্তি করেছে অনেক কষ্ট করে, নিম্নমানের স্কুল, যেতে চাচ্ছে না। বস্তি দারোয়ান বলে আপনার ছেলে বস্তির বাচ্চাদের সাথে শুধু মেশে, কেন দেখি কি ওর ক্লাসমেট, মা ও ক্লাসমেট, কি বলবো, কি বাচ্চা কোথায় ভর্তি করেছেন, বাচ্চা স্কুলে বাসায় বসে থাকে মন নষ্ট হয়ে যায়, এখানে বড় হয়েছে না বুঝে। ওর বয়স এখন 11 বছর, আপনি 11টা বছর ধরে সংগ্রাম করছেন আপনার ছেলের অধিকার, আপনার অধিকার ফিরে পাওয়ার জন্য। শেষমেশ কি অবস্থা এখন, আপনি কি অবস্থায় আছেন আমাদেরকে একটু বলেন। এখন তো খুব খারাপ অবস্থায় আছি ভাই, আমি তো চাকরি করতে পারতেছি না, হার্টের রোগী, ওই চিন্তে চিন্তে আমার হার্ট নষ্ট হয়ে গেছে, ডাক্তার দেখাচ্ছি। আপনি বলছিলেন আপনি ইউনিলিভারে একসময় কাজ করতেন, ভালো চাকরি করতাম, চাকরিটাও নেই, কারণ অনেক সময় অসুস্থ হয়ে যায়, শুয়ে থাকতে হয় বস দেখে, শেষে বলছে সরি আপনি আসবেন না, ওটা তো বিদেশি কোম্পানি, অনেক হার্ড লেবার দিতে হয়। তো এখন তো কোনো কাজ বাজ নেই, স্কুলে মাস্টারি করতেছি, ওখান থেকে 2,500-3,000 টাকা আসে, এতে বাড়ি ভাড়াও হয় না, খাওয়া হয় না, অনেক কষ্ট হয়, বাচ্চাটার জন্য কষ্ট হয়, বাচ্চা পড়াতে পারি না। ওই যে সব বইগুলো পুরান কিনে দিয়েছি, এখন বলে মা পুরান বই, অন্যান্য বন্ধুরা লজ্জা দেয়, তোর বাবা নাকি বিদেশ থেকে, তাতে পুরান বই পড়িস কেন, বলছি থাক, বাবা বলবে কি যে আমার বাবা একটু সমস্যা আছে, ছোট বাচ্চা তো বুঝে না, সে কান্নাকাটি করে, তারপরে খাওয়া দাওয়ায় কষ্ট হয়। 2,500 টাকা কি হয় ঢাকায়, বাড়ি ভাড়াটা বাসা ভাড়া নিয়েছি, ওইটা ভাড়া নিয়ে 2টা ছেলেকে দিয়েছি, ওরা বিশ্ববিদ্যালয়ে পড়ে, ওরা 2 রুমে থাকে, আর মা ছেলে মিলে বেলকনিতে আমরা থাকি, ফ্যান নাই, অনেক কিছু ছিল, সব তো নষ্ট হয়ে গেছে, 11টা বছরে আর কত থাকে, যুদ্ধ করতে করতে সব হারিয়ে ফেলছি। আপনি বলছিলেন আপনি 50 ভরি স্বর্ণ ছিল আপনার, সেই স্বর্ণ দিয়ে আপনি কি করেছেন? ওই যে ও খুব অসুস্থ হয়েছিল ছোট, তখন 11 দিন, তখন ওর স্টোমাকটা সমস্ত ব্যাকটেরিয়া হয়ে গেছিল, তখন এমআর খানের কাছে নিলে, ওনার ক্লিনিকে ভর্তি করার পর দামি ইঞ্জেকশন দিল, ওই সময় সব বিক্রি করে দিচ্ছে স্বর্ণগুলা, ফার্নিচার অনেক বিক্রি করেছে, স্বর্ণ বিক্রি করে ওকে বাঁচাইছে। বাবা বেঁচে থাক, তোমার বাবা, ছেলে বেঁচে থাকলে সব হবে, আস্তে আস্তে সব নষ্ট করে ফেলছে। এখন এই অবস্থায় আপনি আছেন। হিম, তুমি তোমার আম্মার কথা তখন শুনতেছিলা, তুমি যে আজকে যে জিনিসগুলো জানলা তোমার আম্মার কাছ থেকে, তোমার আম্মা তো তোমাকে এর আগে কখনো বলে নাই, তুমি কখনো তোমার বাবাকে সামনাসামনি দেখেছো? না। তোমার কখনো দেখতে ইচ্ছে করে? হ্যাঁ, দেখতে ইচ্ছে করে। তুমি তো জানলা তোমার বাবা তোমার আম্মুর সাথে কি করেছে, তো তুমি যখন বড় হবা তখন তুমি তোমার বাবাকে সামনে পেলে তুমি কি বলবা, কি জিজ্ঞেস করবা? আমি শুধু জিজ্ঞেস করবো যে আমাদের ছেড়ে উনি চলে গেল কেন। তোমার বাবার প্রতি তোমার কোনো ক্ষোভ নাই? আছে। ও কি কখনো ওর বাবাকে নিয়ে কোনো কথা আপনাকে বলে? মানে ওর বাবাকে ইদানিং বলে, একটু বড় হয়েছে তো, আর বন্ধুদের সাথে মেশে বাবা বাবা বলে, আর সবার বাবা আসে, ওর বাবা আসে না, আবার সবার বাবা এই কাজ করে ও কাজ করে, আমার বাবা নাকি কত কি, আমার তো বাবাই দেখি না। মা তাইলে আমরা চলো, আমরা বাবাকে আমি একটু দেখবো, আর কিছু চাই না। ছবিটা নিয়ে পড়তে বসে টেবিলে, চেহারাটা দেখে, আর বলি কি আমি বাবাকে একটু দেখবো। মা কেউ বেইমান, ওকে দেখার দরকার নেই বাবা, তাতে কি একটু দূর থেকে দেখবো, কাছে গিয়ে বলবো, হাত ধরবো, আর বলছি না দরকার নেই, হয়তো দেখা পাবো না, শুধু শুধু গিয়ে কি লাভ, আমরা তো কষ্টই করতেছি। আপনি ব্যক্তিগতভাবে কখনো আপনার ছেলের জীবনটাকে কোনো থ্রেট মনে করেন কিনা? কারণ যেহেতু ওনার ছেলে জীবনে যে কোনো একটি সময় ডিএনএ প্রুভ করলে সেটা প্রুভ করা সম্ভব যে উনি তার সন্তান, বিভিন্ন ভাবে মানে যে কোনো ভাবেই হোক উনি পার পেয়ে যাচ্ছেন সব জায়গা থেকে, মানবাধিকার কমিশনের সব জায়গা থেকে পার পেয়ে যাচ্ছেন, টাকার জোরে হোক, যে কোনো ভাবেই হোক না কেন। তো যেহেতু উনি তার ছেলেকে মেনে নিচ্ছেন না,
কোনোভাবেই আপনাদের প্রতি এরকম কোন ইয়ে আছে কিনা যে কোনো সময় মেরে ফেলতে পারে বা কোন একটা বিপদে ফেলতে পারে, আপনি এরকম ভাবে নিজেকে থ্রেট মনে করেন কিনা? হ্যাঁ, আমরা তো পালাই পালিয়ে থাকি, আমি তো মেন রোডে তেমন আসি না। ওরা তো সবসময়, আর আমি তো বোরখা পরি। আমার আগে যেন বলছিল আমার ফ্রেন্ড বোরখা ছেড়ে দে, কারণ যে মার্কা মারা বোরখা পরে যে কোনো মুহূর্তে আমাকে ধরে ফেলবে। ওরা তো বলি আমাকে মেরে ফেলবে। এবং ওই বাড়িটা না ওর নামে ছিল অর্ধেক আর ওর ওয়াইফের নামে ছিল অর্ধেক। যখন শুনছে আমাদের এরকম একটা ঘটনা, যা কিছু রটে অবশ্যই কিছু বটে। উনি খুব ট্যালেন্ট মহিলা, উনি ওকে দিয়ে সবটা ওনার নামে লিখিয়ে নিয়েছে। আর ওনার শ্বশুর বাড়ি এক লাইনে, ওনার 4-5টা বাড়ি, শ্বশুর, তারপরে মামা শ্বশুর, খালা শ্বশুর বাড়ি সবাই এক লাইনে। উনি কি করছে, ওনার শ্বশুর বাড়িটা সব ভাড়া দিয়ে শালা সুমন্দি শাশুড়ি সব ওনার বাড়িতে উঠে গেছে, যে যদি ভাই আমি কাউকে নিয়ে যাই দখল টখল করি। এই জন্য আমি তো দুর্বল মানুষ, টাকা নেই পয়সা নেই, আমার তো আর এইসব। তারপর আমাকে ভয় পাচ্ছে ওরা, যদি বাড়ি দখল করে সব ওই বাড়ি ভাড়া দিয়ে ওরা সব ওই বাড়ি জামাই বাড়িতেই থাকে সবাই। হিম, তুমি এই যে তোমার বাবা সম্পর্কে সবকিছু জানলে, তুমি বড় হলে কি হতে চাও? আমি বড় হলে ফটো জার্নালিস্ট হতে চাই। ফটো জার্নালিস্ট হতে চাও? কেন ফটো জার্নালিস্ট হতে চাও? আমার আম্মুর শখ। তোমার আম্মুর শখ, আপনি ওকে ফটো জার্নালিস্ট বানাতে চান কেন? আমি ওকে ফটো জার্নালিস্ট বানাতে চাই। আমার সত্যি ছোট থেকে আমি খুব ছবি তুলতাম। আমার ভাই বিদেশে ছিল তো, অনেক ভালো ভালো ক্যামেরা পাঠাইতো সেই যুগে, তো অনেক ছবি তুলতাম। কোরিওগ্রাফি ভালো ছিল। তো আমি যে ফ্যামিলিতে জন্মগ্রহণ করছি ভাইয়া, সেখান থেকে কোনোদিন এতটা ওপেন হওয়া সম্ভব না। ফুল একটা তালেবান ফ্যামিলি, সম্ভব হয় না। আমার সাংবাদিক হওয়ার ইচ্ছা ছিল, ঢাকায় এসে পড়বো, আর অনেক ছবি তুলতাম, অনেক ছবি তুলতাম, কিন্তু সেটা পারিনি। সুখ দুঃখের অনেক কিছু তুলে ধরতাম মানুষের। আমার এলাকায় আমি একবার ছবি তোলা পেয়েছিলাম, সেখান থেকে আপনার ছেলের প্রতি আগ্রহ থেকে আমার ছেলেকেও আমি এইভাবে সব সুখ দুঃখ সবকিছু তুলে ধরবে ছবির মাধ্যমে, কথার মাধ্যমে। এটাই যে সে ভালো জানালে, ফটো জানালে। তোমার তো কখনো হিম বাবার সাথে কথা বলার কোনো সুযোগ হয়নি। আমরা জানি না তোমার বাবা এই মুহূর্তে রেডিও শুনছে কিনা, এবং শুনে থাকলে যদি তোমার বাবা ধরো এই মুহূর্তে তোমাকে শুনছে, তুমি কি তোমার বাবার উদ্দেশ্যে কিছু বলতে চাও? বলো, তুমি যা বলবে করে বাসায় বসে সেটাই বলে দাও বাবা, সুন্দর করে বলো। আমি আমার বাবাকে একবার দেখতে চাই। তোমার শুধু এইটুকুই চাওয়া? জি। আরগুলো বলো। আমার আর কোনো চাওয়া নাই। আমরা আমাদের অনুষ্ঠানে এই পর্বটা এখানেই শেষ করতে চাই। আপনার কিছু বলার আছে ছোট করে, অল্প করে? আমি একটু বলতে চাচ্ছি যে আসলে আমি তো সব মিলিয়ে দেখছি আমি একটা অভাগা মানুষ। এখন আমার ছেলেটাকে আমি একটু মানুষ করতে চাচ্ছি। আমি আমার হাজবেন্ডের অনেক আছে, কিন্তু ওর কাছে আমি কোনো সাহায্য চাচ্ছি না। আমার বাচ্চাটা, আমি হার্টের রোগে যে কোনো মুহূর্তে মারা যাব। আমি মারা গেলে হয়তো আমার বাচ্চাটা আমার কাপড়ে নিয়ে আমাকে মাটিও দিতে পারবে না। তাই আমার একটা মানে আমাদের পায়ের উভয়ের পায়ের নিচে আমাদের কোনো মাটি নেই, আমরা সাগরে ভাসমান। আমরা একটা দাঁড়াতে চাচ্ছি, একটা প্ল্যাটফর্মে দাঁড়াতে চাচ্ছি, যেখানে দাঁড়িয়ে আমার বাচ্চাটাকে মানুষ করতে পারে। মারা গেলেও যেন সে মানুষ হয়, সে লেখাপড়া করে একটা সুনাগরিক হয়, সুশীল সমাজ তাকে দিতে পারে। এটাই কারণ আমি যদি এভাবে মারা যাই, আমি তো মারা যাবো জানি, আমি যে কোনো মুহূর্তে মারা যাবো, কারণ আমি হার্টের রোগী। আমি অনেক সময় অনেক অসুস্থ হয়ে পড়ি, সে বাজারে গেলে আমি সাথে সাথে অজ্ঞান হয়ে যাই এরকম। তাহলে এই বাচ্চাটা কি করবে তখন? বাচ্চাটা তো কেউই নেই, বাবা দেখলো না, আত্মীয় স্বজন দেখলো না, আমিও মারা গেলাম এভাবে করে। এই জন্য আমি চাই আমি এরকম একটা মানে একটা নির্ভরশীলতা চাই, যে আসলে আমি মরার পর যেন আমার বাবা পড়াশোনা করে মানুষ হতে পারে, সুনাগরিক হতে পারে, ভালো একটা মানুষ হতে পারে। এই জন্য আমি ওর সাহায্য চাচ্ছি না, ও বেঈমান, ও আমাদের অনেক করে ঠকিয়েছে। আমরা এই শ্রোতা পর্বটা এখানে